করা হবে আর কি। তো সেই মোতাবেক ভাবে প্রাথমিক অবস্থায় আমাদের ভবঘুরেদের নিয়ে কার্যক্রম চলবে, এবং আমরা চাইছি ভবিষ্যতে যেন আমরা শুধুমাত্র ভবঘুরে না, এখানে আমরা যেন বৃদ্ধ মা বাবা যাদের কেউ নেই, কোনো অনাথ শিশুরা বা পথ শিশুরা, অথবা কোনো দিব্যাঙ্গ ছেলে মেয়ে যাদের মা বাবা থেকেও কিছু করতে পারছে না, ওই রকম মানুষরা যারা আছে তাদেরকে, এবং বিভিন্ন দুর্ঘটনাগ্রস্ত অবলা প্রাণী যারা আছে, ওই জায়গায় নতুন জায়গা আমরা বিস্তৃত করে সেই জায়গার মধ্যে যেন ওই রকম প্রাণীদেরকে আমরা আশ্রয় দিতে পারি। তো সেই পরিকল্পনা নিয়ে মানবিক ধাম শুরু হয়েছে। বাহ, খুব সুন্দর। শুধু মানুষ না, এখানে পশুরাও চিকিৎসা পাবে এবং অবশ্যই সেবা পাবে, এটাও অবশ্যই। শুনে খুব ভালো লাগছে। তো এরপরে আবারও আসবো আমরা যে মানবিক ধাম নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা তো আমরা জানতেই পারলাম। তো এরপর আবারও জানতে চাইবো যে এই যে আপনাদের সংস্থাটা চলছে এবং এই যে সেবার কাজে উদ্যোগী হয়েছে, তো এটার জন্য একটা নিশ্চয়ই মূল্য প্রয়োজন পড়ে এবং আর্থিক অবশ্যই। সাহায্য থাকতে পারে, এটা কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমরা যখন 2018 থেকে কাজ করছি, আমরা সর্বদা এটাই সবার কাছে আমরা প্রত্যেকটা সময় আমাদের কাজের আপডেট পাঠাতাম যে আমরা এই কাজ করেছি। এটা অ্যাকচুয়ালি করতাম কি আমাদের উৎসাহের জন্য, যে আমরা অনেকটা উৎসাহিত হই যে সময় কেউ একজন লিখে পাঠায় গুড ওয়ার্ক, হ্যাঁ এগিয়ে যাও, আমরা পাশে আছি। যখন কেউ এই কথাগুলো বলে আমাদের মনে একটা আলাদা উৎসাহ আসে, যে কাজ করার একটা প্রেরণা পাই আমরা, রাইট? তো ওই সময় এই যে মেসেজ গুলো আমরা প্রত্যেকের কাছে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি মেসেঞ্জারে পাঠাতাম, ফেসবুকে পোস্ট করতাম, তো প্রত্যেকের অ্যাপ্রিসিয়েট গুলো মনের মধ্যে প্রেরণা যোগাতো। তো ওই সময় থেকে আহ যখন আমাদের অনেকটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি, আমরা আবার সবার কাছে সাহায্য চাইতাম, যদি সম্ভব হয় একটু সাহায্য করবেন, আমাদের এই বিষয়টা নিয়ে একটু প্রয়োজন আছে। তো স্বাভাবিক একটা বিশাল বড় কাজ হচ্ছে, হসপিটালের মধ্যে প্রতিদিন 8 থেকে 10 জন আমাদের পেশেন্ট থাকে, আননোন পেশেন্ট যাদের কেউ নেই, তাদের মেডিসিন, তাদের জন্য হাগিস, তাদের জন্য একজন আয়া রাখা, একটা বিশাল খরচ। আমরা যদি পার্সোনালি একটু বিষয়টা ভেবে দেখি, আমাদের বাড়িতে যদি একজন রুগী থাকে, সেই রুগীর উপর কতটুকু খরচ হয় আমরা বুঝতে পারি। হ্যাঁ। তো ওই সময় আমাদের এখানে 8 থেকে 10 জন মিনিমাম পেশেন্ট থাকে। তো সেই পেশেন্টের একদম খাওয়া থেকে শুরু করে, তাদের পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা দেখছি, এবং তাদের মেডিসিন, প্রত্যেকটা বিষয়। তো প্রতি মাসে একটা মানে এটা হিউজ অ্যামাউন্ট খরচ হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো ওই সময় যখন আমাদের বিভিন্ন পাবলিক গ্রুপ থাকে, আহ সেই পাবলিক গ্রুপে আমরা আমাদের পরিচিত যারাই আছে তাদেরকে আমরা অ্যাড করি, সেই গ্রুপের মধ্যে আমাদের বেদনা হোক আমাদের সুখ হোক আমরা প্রত্যেকটা কিছু শেয়ার করি। তো ওই সময় গ্রুপের মধ্যে যারাই থাকে তারা প্রত্যেকেই, যাদের ইচ্ছে হয়, প্রত্যেকে বলবো না, যাদের ইচ্ছে হয় তারা কেউ হয়তোবা 100 টাকা ডোনেট করে, কেউ 500 টাকা ডোনেট করে, কেউ হয়তোবা 10 টাকা, কেউ 50 টাকা ডোনেট করে, কেউ আবার প্রতিদিন 1 টাকা ডোনেট করে, ঠিক আছে? তো এইরকম ভাবে যখন প্রত্যেকের সাহায্য বিন্দু বিন্দু করে সাহায্য আসে শুরু করলো, আমরাও কাজের মধ্যে আরো অনেকটা মোটিভেশন পেলাম যে আমরাও সত্যি তবে কিছু করতে পারবো। তো এইভাবে করে অ্যাকচুয়ালি পথ চলাটা শুরু। তো যখন মানবিক ধামের বিষয়টা, আমাকেও অনেকেই বলছিল যে সায়ন কিছু করো ওই মানুষদের জন্য, আমাদেরও তো কষ্ট হয়, কিন্তু আমরা কেউই তো পার্সোনালি বিশাল কিছু দান করতে পারবো না, কিন্তু কিছু করো। আমি বিভিন্ন জায়গাতে গেছি, বিভিন্ন সরকারি দপ্তরে গেছি, বিভিন্ন জায়গাতে গেছি, যে এই যে আননোন পেশেন্টরা আছে তাদের জন্য আমরা কি করতে পারি, কোন ধরনের ফান্ডিং আছে কি, যে আমরা কোনো একটা শেল্টার হোম করতে পারবো। তো আমরা ডিপার্টমেন্ট থেকে জানলাম যে বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রম এরকম যদি হয়, সেই জায়গার জন্য বিভিন্ন ফান্ডিং বা এরকম প্রজেক্ট থাকে। কিন্তু এই যে রাস্তায় পড়ে থাকা মানুষ যার কোনো আইডেন্টি প্রুফ নেই, যে তারা ভারতীয় নাকি নেপালি নাকি বাংলাদেশি নাকি পাকিস্তানি, তার কোনো আইডেন্টি প্রুফ নেই, তো তাদেরকে রাখার জন্য বা তাদের জন্য স্পেশালি কোনো প্রকার এরকম ফান্ডিং সোর্স নেই। তো সেই কারণে আমরা শুনেছি, তবে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে কিছু তো করতেই হবে, যদিও গভর্নমেন্টের ফান্ডিং না পাই কিছু হবে না, কিন্তু কিছু আমাদের করা দরকার এই সমাজটার জন্য। তো সেইভাবেই এবার কারো থেকে ধার নিয়ে, কারো থেকে সহযোগিতা নিয়ে, যেইভাবে হোক আমরা ওই জায়গার মধ্যে মাটি ফেলার কাজ প্রথমে শুরু করি। নিজেরা আমরা শ্রম দিয়েছি, আমাদের মেম্বাররা যারাই আছে প্রত্যেকে আমরা নিজেরা শ্রম দেওয়া শুরু করেছি। সেরকম ভাবে কাউকে বলেছি আপনি একটা বান টিন দিবেন, একটা বান টিন নাই বা দিতে পারেন, একটা টিনের পয়সা দিন বা একটা টিন দিন আপনি। তো সেই রকম ভাবে প্রত্যেকের বিন্দু বিন্দু সহযোগিতায় আমাদের কাজটা দেখলাম একটু একটু করে এগুচ্ছে। তো সেইভাবেই আমাদের কাজের সূত্রপাত, সেইভাবে মানসিকতা, এবং এটা আমরা মন থেকে বিশ্বাস করি যে এইরকম মানবিক কাজে, এরকম
বলবো এটা একটা ধর্মের কাজ, হুম। প্রকৃত ধর্ম এটাই হয়তোবা। তো এইরকম কাজের মধ্যে ঈশ্বরের একটা অশেষ কৃপা ছাড়া এটা সম্ভব না। একদম। তো আমি প্রত্যেকের কাছে এটাই বলি যে সামাজিক কাজটা আমাদের জীবনের একটা বিশাল বড় প্রাপ্তি, যে এই কাজটাকে ধরে রাখতে পারে। তো আমি ধরে রাখতে পেরেছি, হয়তোবা এটা আমার কোনো পূর্বজন্ম বা এই জন্মের বিশেষ একটা পুণ্যের ফল। তো এইরকম ভাবেই সবার সহযোগিতা নিয়ে, প্রত্যেকের বিন্দু বিন্দু সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি। আমরা স্পেশালি এখনো পর্যন্ত আমরা কারোর বাড়ি বাড়ি ডোনেশন কালেকশন করছি না। যে আমাদের এইভাবে ডোনেশন করছে আপাতত আমরা এটাই এইভাবেই গ্রহণ করে আমরা সেইভাবেই কাজ করছি। হয়তোবা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু প্রত্যেকটা প্রতিবন্ধকতা পার করে মানবিক ধাম ওইরকম মানুষদেরকে নিয়ে বা ওইরকম জীবকুলকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবে, এটা আমরা মন থেকে বিশ্বাস করি। অবশ্যই আপনার প্রত্যেকে পাশে থাকবেন। অবশ্যই। ধন্যবাদ অসংখ্য, যে হ্যাঁ সত্যি আমরা পাশে আছি, এরকম একটা কাজের, একটা সুন্দর একটা কাজের পাশে আমরা সকলেই আছি এবং থাকবো। তো আবারও ধন্যবাদ দেবো আমাদের সায়ন স্যারকে আমাদের পজিটিভ বার্তা পর্দায় আসার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো এরপরে আমি জানতে চাইবো সায়ন স্যারের কাছে যে দর্শকদের জন্য এই মুহূর্তে কি বার্তা দেবেন? অবশ্যই প্রত্যেকের জন্য এটাই বার্তা থাকবে যে আমরা, আমাদের জন্ম হয়েছে মানব কুলে। পৃথিবীর মধ্যে নাকি বলা হয় যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। হুম। তো আমরা মানুষ হয়ে যদি আমাদের মানবিকতাকে হারিয়ে ফেলি, মনুষ্যত্বকে হারিয়ে ফেলি, তবে এটা আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা হবে। আমাদের সংগঠনের, যুব প্রেরণা সংগঠনের মূল মন্ত্র রেখেছি, মনুষ্যত্ব আমাদের ধর্ম, মানবতা আমাদের বর্ণ এবং সেবা হলো আমাদের কর্ম। হুম। এবং এটা আমরা মিলিয়ে দেখেছি, এটা প্রত্যেকটা জায়গার মধ্যেই প্রযোজ্য। হুম। তো যার জীবনে মনুষ্যত্ব নেই তার মানব কুলের থাকার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। তো প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, যেহেতু মানব জন্মটা হয়তোবা আমরা একবারই পেয়েছি, তো এই জন্মটাকে সার্থক করার জন্য আমাদেরকে অবশ্যই আমরা যাই করছি তা 100 ভাগ দিয়ে করা প্রয়োজন। হুম। এবং আমরা হয়তোবা আজকে চালের নিচে ঘুমাচ্ছি, হয়তোবা 2 বেলা খাবার পাচ্ছি, এরকমও বহু মানুষ আছে যাদের জন্য এক বেলা একটা রুটি মেলাও অনেকটা কষ্টদায়ক, তারা সেই রুটিটাও পায় না। হুম। আবার অনেক মানুষকে আমি সেই রকম ভাবেও দেখেছি যে তারা খালি পায়ে আহ রাস্তার মধ্যে হাঁটছে এবং তার জীবনের অনেকটা কষ্ট সে অনুভব করছে। আমি সেই রকম শিশুকেও দেখেছি যে সদ্য শিশু জন্ম হয়ে মৃত্যু হয় তার। আবার সেরকম মাকেও দেখেছি যে সন্তানের জন্ম দিয়ে তার মার মৃত্যু হয়। তো আমাদের জীবনের কখন বা কয় সেকেন্ড আমরা বেঁচে থাকবো তার কোনো সিউরিটি নেই। বাট আমি এই মুহূর্তে আছি, এই মুহূর্তে যেন আমি একটু সৎ চিন্তা করি, সৎ ভাবনা ভাবি, কারণ নামে সমালোচনা নয়, কারণ কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারি, এবং কখনো খারাপ কাজ নয়, অবশ্যই যেন আমরা ভালো কাজ করতে পারি। এবং যখন কাউকে কোনো অসুবিধায় দেখবো আমরা যেন নিজের 100 ভাগ দিয়ে সহযোগিতা করতে পারি। আর আমাদের এই বিন্দু বিন্দু কাজগুলির মাধ্যমে আমার মনে হয় আমাদের এই মানব জীবনটা সার্থক হবে। এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে, আজকে হোক যুব প্রেরণা সংগঠন, হোক কোনো একটি সামাজিক সংগঠন, এরকম কোনো না কোনো ভাবে যেন প্রত্যেকেই সামাজিক কাজের সাথে যেন জড়িত হয়। এবং অবশ্যই প্রত্যেকের কাছে আমি এটা রিকোয়েস্ট রাখবো, আমাদের মানবিক ধাম যে সেবাশ্রম, তা আগরতলা আগরতলা শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত, রানীর বাজার কোবরা খামার এলাকায়, যেটা এনআইটির থেকে 2 কিলোমিটার আগে, একদম মেইন রোডের মধ্যে আমাদের এই মানবিক ধাম সেবাশ্রম রয়েছে। আপনারা প্রত্যেকে অবশ্যই আসবেন এবং দেখে যাবেন, এই মাসের মধ্যে আমাদের সেবাশ্রমের কাজ শুরু হয়ে যাবে। এবং আপনাদের প্রত্যেকের বিন্দু বিন্দু সহযোগিতায় এই মানবিক ধাম যেন সমাজের জন্য আরো বিশাল কাজ করতে পারে, এবং ওই আশাটাই আমি আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। এইটাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পজিটিভ বার্তা টক শোর মধ্যে আমাদেরকে ইনভাইট দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আবারও আপনাকে। যে এত সুন্দর একটি সমাজ গড়ে তোলার জন্য এবং সমাজের দুস্থ মানুষদের জন্য কাজ করার জন্য, এরকম মানসিকতা কজনেরই বা হয়, কিন্তু আমরা সবাই একসাথে থাকবো এবং সমাজকে একটা সুস্থ সমাজ গড়ে তুলবো। চলুন আমরা সবাই পজিটিভ থাকবো, তাহলেই তো একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো এবং আগামী প্রজন্মকে একটা সঠিক দিশা দেখাতে পারবো। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি বলবো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে।
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পারবেন আপনারা। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার। বিকাশ টক্স, আপনার ভাবনার নতুন দিগন্ত। আপনি কি এমন কিছু খুঁজছেন যা প্রতিদিনের জীবনে নতুন অনুপ্রেরণা, জ্ঞান আর দৃষ্টিভঙ্গি এনে দেয়? তবে বিকাশ টক্স অনুষ্ঠানটি আপনার জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা তুলে আনি জীবন ঘনিষ্ঠ গল্প, ব্যক্তিগত উন্নয়নের টিপস, ক্যারিয়ার গাইডলাইন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং সময়োপযোগী নানা বিষয়, যা আপনাকে ভাবাবে, শিখতে সাহায্য করবে এবং জীবনের গতিপথকে বদলে দিতে পারে। বিকাশ টক্স অনুষ্ঠানটি তৈরি হয়েছে আপনার জন্য সহজ ভাষায়, স্পষ্ট বার্তায়, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে শোনেন, বোঝেন এবং প্রয়োগ করতে পারেন। শুধু তথ্য নয়, এখানে আছে অনুভব, অভিজ্ঞতা এবং সত্যিকারের জীবনের ছোঁয়া। বিকাশ টক্স শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি চলমান যাত্রা। স্বপ্ন দেখা থেকে সেগুলো পূরণের সাহস খোঁজার একটা মাধ্যম। আপনার মন, মানসিকতা আর ভবিষ্যতের ইতিবাচক বিকাশের জন্য। বহুমুখী আলোচনা আপনাকে করবে সমৃদ্ধ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম থেকে সরাসরি সম্প্রচার। বিকাশ টক শো দেখতে চোখ রাখুন আপনার প্রিয় পজিটিভ বার্তাতে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থাকুন, চোখ রাখুন, ফিরছি অল্পক্ষণের মধ্যে। আপনারা দেখছেন বিকাশ টক্স। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেক আপ। পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ। সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ। এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। মাত্র 1400 টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পীঠের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পীঠ। প্যাকেজে থাকছে রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা, ইসিজি, এক্স রে, ইউরিন টেস্ট, লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা, মাত্র 50 টাকায় ফুল বডি চেক আপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস, সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য। তাই বলা যেতেই পারে, শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয়, বরং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে। We are working with several portals under the leadership of our Honorable President Mr. Molle Pitzar, which are completely free and online. We are mainly working with 7 portals. These portals are very important for social development and institutional development. First of all, the telemedicine portal, which is www.edocshmc.com. This is very important portal in health field. Number 2, admission portal is www.bookwithadmission.in, is managed by the portal. It is very important portal for the admission of students. Number 3, job portal is www.theseva.in. It is very important portal for students job. Number 4, entrepreneurship portal is www.karmustry.in. It is very important portal for entrepreneurship. After that, I will say digital market or e-commerce site. It is very important portal for any artist
It is managed by the portal www.sdmarket.in. After that, I will say Samajbandhu portal. We manage it through this portal www.samajbandhu.in, and finally I will say Santiniketan Academy. It is managed through this portal www.sscademy.in. It is very important portal for co-curriculum activity. Thank you. সারা দেশ জুড়ে চলছে গাছ লাগানোর মহাযজ্ঞ। ঐতিহাসিক অভিযানে আরো বিস্তারিত জানতে কল করতে পারেন 8250980619 এই নাম্বারে। Amidst the lush greenery of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Shantiniketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it. Right here, surrounded by the serenity of nature, stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream has now become a source of pride for the state and a remarkable milestone in India's higher education landscape. The 2024-25 academic year marked the inaugural batch of the MBBS program, and the response has been nothing short of extraordinary, not just in terms of numbers but also in diversity and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar. This exceptional achievement has not gone unnoticed. The college has been honored by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community, a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malai Pete, shared, "I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors.
The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility. The college has also raised the bar for medical infrastructure with world-class laboratories, cutting-edge digital classrooms, eco-friendly campus design, modern hostels, and a team of experienced doctors and faculty. It now stands as a model institution not just for the Northeast but for the entire country. Parents are visibly satisfied and students feel confident about their future. This year, once again, the admission process has witnessed overwhelming enthusiasm from across the country. The eagerness of students and parents alike clearly indicates that this college now ranks among the top preferences for medical aspirants at the national level. College authorities are optimistic. They believe this year's admission figures may even surpass last year's record. But this unprecedented growth is not only transforming education in Tripura, it is also shaping the future of India's healthcare system by nurturing a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the center. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. Beneath the open skies of Rani's Khamar, this institution stands tall, built not just of bricks and cement but of ambition, unity and the potential of untapped talent from across the nation. This college belongs to today's Tripura and tomorrow's India. মেঘে ঢাকা আকাশের নিচে আলো খোঁজে প্রতিটি মিছে আমাদের হৃদয়ে ভরা আশা আর সম্মান গুণী সম্মান পজিটিভ বার্তা হৃদয়ে গান আলোকিত করুক প্রতিটা প্রাণ আর সম্মান গুণী সম্মান পজিটিভ বার্তা হৃদয়ে গান আলোকিত করুক প্রতিটা
শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান শুধু নার্স তৈরি করে না, তৈরি করে একজন জীবন যোদ্ধা, যারা হাসি মুখে ব্যথা ভাগ করে নেয় আর মমতায় ছুঁয়ে দেয় হাজার হাজার মানুষের প্রাণ। The institute, approved by Indian Nursing Council and affiliated to WBNC and WBUHS. Two noble paths await you here. BSc Nursing, 4 years of learning, caring and growing. GNM Nursing, 3 years of hands-on skills and heartfelt service. এই 3 কিংবা 4 বছরের পথ চলা শুধুই একটা ডিগ্রি অর্জনের গল্প নয়, এটা একজন মানুষ থেকে একজন পরিপূর্ণ নার্স হয়ে ওঠার এক অবিচল যাত্রা। Here you don't just sit in classrooms, you walk the real corridors of care from private hospitals to government facilities. And yes, even in the institution's own hospital where practice becomes perfection. Student credit card opens doors that once seemed closed. সবাই তো পারে না স্বপ্নের পথে নির্ভয়ে হাঁটতে, কিন্তু এখানে প্রতিটা ছাত্রীর পাশে দাঁড়ায় প্রতিষ্ঠান নিজেই, যাতে টাকার অভাবে কোনো মেয়ে স্বপ্নের সিঁড়ি থেকে পিছলে পড়ে না পড়ে। তুমি যদি সত্যিই মানুষকে ভালোবাসো, যদি চাও দুঃখের মুখে হাসি ফোটাতে, তাহলে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউট তোমার জন্য অপেক্ষা করছে। এর হাত ধরে জয় করো তোমার স্বপ্ন। আজও আমাদের সমাজে অনেক মুমূর্ষু মানুষ আছেন যারা বিভিন্ন কারণে প্রয়োজনীয় চিকিৎসা পান না, যত্নের অভাবে ভোগেন নীরবে। এই কষ্ট দূর করতেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অনন্য মানবিক উদ্যোগ শুশ্রূষা। 100 শয্যার এই বিশেষ ওয়ার্ডে প্রবীণরা পাবেন উন্নত চিকিৎসা, স্নেহ ও যত্ন, সবই সাশ্রয়ী খরচে। কারণ আমরা বিশ্বাস করি চিকিৎসা একটি অধিকার, বিলাসিতা নয়। শুশ্রূষা, যেখানে চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল NABH সার্টিফাইড বোলপুর বীরভূম। এখানে রয়েছে আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত ঠিকানা। MRI, 1.5 টেসলা, সিটি স্ক্যান, ডেক্সা স্ক্যান, ডায়ালিসিস পরিষেবা, এক্স-রে, USG, ECG, ইকোকার্ডিওগ্রাফি, ট্রেডমিল টেস্ট, থ্যালাসেমিয়া টেস্ট, হল্টার মনিটরিং, পেট, EEG, NCV, ম্যামোগ্রাফি, অডিওমেট্রি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, সবই এক ছাদের নিচে। রয়েছে 24/7 ব্লাড সেন্টার, উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাব এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। চিকিৎসা পরিষেবায় আমাদের বিশেষ বৈশিষ্ট্য, মাত্র 10 টাকায় রোগী দেখার সুযোগ, ওষুধে 62.5% পর্যন্ত ছাড়, স্বাস্থ্যসাথী এবং প্রায় সমস্ত স্বাস্থ্য বীমায় ক্যাশলেস চিকিৎসা, প্রতিটি বিভাগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক পরিকাঠামো ও যন্ত্রপাতি এবং বোলপুরের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবার সুবিধে। এখানে রয়েছে জেনারেল মেডিসিন, সার্জারি, শিশু রোগ, কার্ডিওলজি, রেডিওলজি, নেফ্রোলজি, স্ত্রী ও প্রসূতি রোগ,
চক্ষু, মানসিক রোগ, দন্ত ও মুখমণ্ডল, অস্থি, চর্ম, পেন ক্লিনিক, নাক কান গলা, নিউরোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ক্যান্সার রোগ, ফিজিওথেরাপি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং সহ প্রায় সব বিভাগ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবার বিশ্বস্ত সহযাত্রী। যোগাযোগ 7479002836 অথবা 7479001718, টোল ফ্রি নাম্বার 1800123103 for information, and for emergency 18001235 অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার গুসকরার সন্নিকটে আমাদের শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই। বর্তমানে আমাদের কলেজে সিট বুকিং চলছে 3টে ট্রেডের উপর: ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার। শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই। ধন্যবাদ, ভালো থাকুন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমি ডক্টর সুনীল শাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজে বিগত 1 বছর থেকে কাজ করছি। আমাদের এখানে নতুন উইংস শান্তিনিকেতন সেবা নিকেতন চালু হয়েছে। ওখানে গাইনির সমস্ত অপারেশনস গুলো, সমস্ত পরিষেবাগুলো দেওয়া হবে, যেরকম নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, ল্যাপ্রোস্কোপি, আর যাদের ইনফার্টিলিটি আছে সেই চিকিৎসাও দেওয়া হবে। আমি সেবা নিকেতনে শনিবার দুপুরবেলা 2টো পর, আর রবিবার সকালবেলা 10টার পর, আর সোমবার দুপুরবেলা দুপুর 2টো পর থেকে আমি ওখানে থাকবো। আপনারা যদি কোনো গাইনি প্রবলেম থাকে তাহলে আপনি এসে ওখানে ট্রিটমেন্ট করাতে পারেন। স্বাধীন ফার্মাসি কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায়। স্বাধীন ফার্মাসি কলেজটি পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অনুমোদিত। কলেজের পিসিআই কোড হল 8400। এখানে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা অফ ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12-এ সায়েন্স থাকা আবশ্যক। ডি ফার্ম কোর্সটির সাময়িক ব্যবধান 2 বছর। আমাদের এই স্বাধীন ফার্মাসি কলেজটি তাতারপুর মুলুক বোলপুরে অবস্থিত। আমাদের কলেজের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হল সব সাবজেক্টের অত্যাধুনিক ল্যাব, হার্বাল গার্ডেন, মেশিন রুম এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। লাইব্রেরিতে সমস্ত পাবলিশারের বই এবং রিডিং রুম আছে। ফ্রি ওয়াইফাই, গার্লস হস্টেল এবং বয়েজ হস্টেলের ব্যবস্থা রয়েছে। স্টুডেন্টদের জন্য প্লেসমেন্টেরও সুবিধা আছে। অ্যাডমিশনের জন্য কলেজের ফোন নাম্বার 9083287532 এবং সরাসরিও কলেজে যোগাযোগ করতে পারেন।
কলেজের ওয়েবসাইট www.shadinpharma.in। Amidst the lush greenery of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Shantiniketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it. Right here, surrounded by the serenity of nature, stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream has now become a source of pride for the state and a remarkable milestone in India's higher education landscape. The 2024-25 academic year marked the inaugural batch of the MBBS program, and the response has been nothing short of extraordinary, not just in terms of numbers but also in diversity and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar. This exceptional achievement has not gone unnoticed. The college has been honored by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community, a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malai Pit, shared, "I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors. The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility." The college has also raised the bar for medical infrastructure, with world-class laboratories, cutting-edge digital classrooms, eco-friendly campus design, modern hostels, and a team of experienced doctors and faculty. It now stands as a model institution, not just for the Northeast but for the entire country. Parents are visibly satisfied and students feel confident about their future. This year, once again, the admission process has witnessed overwhelming enthusiasm from across the country. The eagerness of students and parents alike clearly indicates that this college now ranks among the top preferences for medical aspirants at the national level. College authorities are optimistic. They believe this year's admission figures may even surpass last year's record. But this unprecedented growth is not only transforming education in Tripura, it is also shaping the future of India's healthcare system by nurturing a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the center. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. Beneath the open skies of Rani's Khamar, this institution stands tall, built not just of bricks and cement but of ambition, unity and the potential of untapped talent from across the nation. This college belongs to today's Tripura and tomorrow's India. শান্তিনিকেতন ক্লিনিক রাজ্য সরকারের সহায়তা ত্রিপুরার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র যা অত্যন্ত কম খরচে উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে। মধুবন, রানীরখামার এলাকার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই শান্তিনিকেতন ক্লিনিক। এই ক্লিনিকের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মাত্র 10 টাকার মূল্যে আউটডোর পেশেন্টদের সেবা প্রদান করে, যা সম্প্রদায়ের স্বাস্থ্য এবং প্রবেশাধিকার নিয়ে গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করে। ক্লিনিকটির সেবা বিভিন্ন ধরনের মৌলিক স্বাস্থ্যসেবা কাভার করে, যেমন সাধারণ অসুখের জন্য পরামর্শ, নিয়মিত চেকআপ এবং ছোটখাটো চিকিৎসা। এত কম দামে সেবা প্রদান করে শান্তিনিকেতন ক্লিনিক নিশ্চিত করে যে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরাও প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারে কোনো আর্থিক চাপ ছাড়াই। এছাড়াও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে সংযুক্তির কারণে ক্লিনিকটি গুণগত মানের সেবা প্রদান করতে সক্ষম হয়। ক্লিনিকের কর্মরত মেডিকেল শিক্ষার্থীরা এবং পেশাদাররা বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যা তাদের শিক্ষাগত উন্নয়নের সাথে মেলে এবং সমাজসেবা প্রদান করে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই সহানুভূতিশীল সম্পর্ক সেবার মান উন্নত করতে সাহায্য করে এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবকদের জন্য একটি হাতেকলমে শেখার পরিবেশ তৈরি করে। শান্তিনিকেতন ক্লিনিক সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প, শিক্ষামূলক কর্মশালা এবং প্রতিরোধমূলক যত্নের মাধ্যমে ক্লিনিকটি বাসিন্দাদের সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্তকরণের দিকে উদ্বুদ্ধ করে। সার্বিকভাবে শান্তিনিকেতন ক্লিনিক শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, এটি ত্রিপুরার সম্প্রদায় সমর্থনের একটি মূলে পরিণত হয়েছে। এর কম খরচে সেবা এবং শক্তিশালী শিক্ষামূলক সংযোগ এটিকে একটি সুলভ স্বাস্থ্যসেবার প্রতীক করে তুলেছে, যা জনস্বাস্থ্য মান উন্নত করার জন্য এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ পিছিয়ে না পড়ার জন্য নিরলসভাবে কাজ করে। সকলকে এই পরিষেবা নেওয়ার জন্য আবেদন জানাই। ধন্যবাদ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর, বীরভূম নিয়ে এসেছে বিশেষ ওয়েল ওমেন চেক আপ প্যাকেজ। আপনার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এখন এক ছাতার নিচে। এই প্যাকেজে থাকছে সিবিসি, টোটাল কোলেস্টেরল, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, টিএসএইচ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিন, RE, USG হোল অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে, প্যাপ স্মিয়ার, ম্যামোগ্রাফি উইথ ফ্রি ফিজিশিয়ান কনসালটেশন। শুধু আপনার সুস্থতা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। বুকিং করতে কল করুন 7479002836 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.smch.se.in। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, where care meets the compassion। পরিবেশ আজ এক কঠিন সংকটে। আবহাওয়ার চরম রূপ, উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে, এবার কিছু করতেই হবে। এই ভাবনাকে সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী 1 বছরে 1 কোটি গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে। এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয়, এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ। সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ, মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল, আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার। এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন। গাছ লাগানো হবে শহরে, গ্রামে, স্কুলে, হাসপাতাল চত্বরে, অফিস প্রাঙ্গণে। যেখানেই প্রাণের নিঃশ্বাস, সেখানে সবুজের ছোঁয়া। পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ, একটি গাছ মানে একটি ভবিষ্যৎ। এই অগ্রযাত্রা শুধু বৃক্ষরোপণের নয়, এ এক সবুজের বিপ্লবের যাত্রা। আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা। চলুন আমরা সবাই মিলে গড়ি সবুজ ও সুস্থ এক আগামী। গাছ লাগাই, প্রাণ বাঁচাই। পজিটিভ বার্তা, সবুজ আগামীর পাশে আপনাদের সঙ্গে। আকাশের নিচে আলো খোঁজে প্রতিটি মিছে, আমাদের হৃদয় ভরা আশা আর সম্মান, গুণী সম্মান, পজিটিভ বার্তা হৃদয়ে গান আলোকিত করুন
পজিটিভ বার্তা নিবেদিত বিকাশ টক লাইভ টক শো। এই প্ল্যাটফর্মে আমরা স্বাগত জানাই সেই সব মানুষদের যারা সমাজে পজিটিভ প্রভাব ফেলতে চান কথা ও কাজের মধ্য দিয়ে। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য আপনারা সরাসরি কল করতে পারেন 6295890660 এই নাম্বারে, অথবা আপনারা আসতে পারেন মুলুক, গোবিন্দপুর, বোলপুর, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে, অথবা স্বাধীন ক্যাম্পাস, তাতারপুর কলোনি, মুলুক, বোলপুরে। আপনার বার্তাই হতে পারে কারোর জীবনের অনুপ্রেরণা। তাই আজই যোগাযোগ করুন আমাদের এই টক শোয়ে অংশগ্রহণ করতে। বেঙ্গল সুপার লিগের শুভ সূচনা করলেন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল একাডেমির উদ্বোধনে নিজে ব্যারিয়েটো, মেহতাব ও অন্যান্য ফুটবলারদের সঙ্গে বাচ্চাদের তালিমও দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান কনসাল জেনারেল বারবারা ভস, রবি টোডি, ডিরেক্টর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, সার্চি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, আইজিসিসির টম রেনার, ভাস্কর গাঙ্গুলি সহ বহু ক্রীড়াবিদ। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উনি বলেন, মাঠের বাইরে মারাদোনার সঙ্গে তার বন্ধুত্বের কথা। 1990 সালের ফাইনালে পেনাল্টির শট না নেওয়ার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান যে বর্তমানে খেলাতে সাফল্য পেতে গেলে তৃণমূল স্তর থেকেই শুরু করতে হবে এবং সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। কলকাতা থেকে নির্জন নন্দী রিপোর্ট, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আপনারা দেখছেন পজিটিভ বার্তা, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা আজ উপস্থিত হয়ে গেছি কলকাতা প্রেস ক্লাবে। আজকে কলকাতা প্রেস ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার এবং MEPSC NEP 2020 যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা সারা ভারতবর্ষেরই প্রি স্কুল টিচার কিংবা প্রি স্কুল ফেসিলিটেটর যেটাই বলেন তাদেরকে আপনারা আরো উন্নত মানের শিক্ষা প্রদানের যে চেষ্টাটা করছেন, এই শিক্ষা প্রদানটা মানে কি দিয়ে তাদেরকে আরো মানে আপগ্রেডেশন করা হবে। আমি আপনাকে প্রথম বলি, প্রি স্কুলের টিচার বলা হয় না, ফেসিলিটেটর বলা হয়। টিচার বললে অনেক অব্লিগেশনস চলে আসে, তাদের বিএড করতে হবে বেসিক্যালি। কিন্তু প্রি স্কুলে যারা ফেসিলিটেট করে তারা বেসিক্যালি 12 পাস হয়, যার জন্য তাদেরকে ফেসিলিটেটর বলা হয়। তারা ফেসিলিটেট করে বাচ্চাদেরকে যে তারা কিভাবে যে জিনিসপত্র তাদের পাশে জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেনা, রং চেনা, কালার করা, এই সমস্ত বেসিকগুলো জিনিসগুলোকে ফেসিলিটেট করা। তাদেরকে যার জন্য আমরা ফেসিলিটেটর বলি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কোর্সগুলো এই যে কোর্সটা আমরা তৈরি করেছি, এই কোর্সটা তৈরি করার উদ্দেশ্যটাই একটাই ছিল, যখন NEP 2020 আসে তখন আমাদের কাউন্সিলে যিনি CEO রয়েছেন কর্নেল পোখরিয়াল সাহেব,
ওনার ভিশন অনুযায়ী আমাদের এই বেসিক্যালি এই জব রোলটা তৈরি করা হয়। এই আমরা এটাকে জব রোল বলে থাকি স্কিল ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি। তো এই জব রোলটা তৈরি করা হয় ওই ভিশনটা নিয়ে যে এই স্কিল যখন আমরা এই পার্টিকুলার একটা ক্যান্ডিডেট একজন ফেসিলিটেটর যখন পুরো গাইডলাইন অ্যাজ পার যে এনইপি গাইডলাইন যে এই যে কোর্সটা সে যখন কমপ্লিট করবে, সে বুঝতে পারবে যে একটা বাচ্চাকে যখন সে পড়াচ্ছে, সে আশেপাশে যে জিনিসপত্র রয়েছে, যেমন একটা পাতা দিয়েও পড়াশোনা করানো যায় বা একটা বা গাছের ডাল দিয়েও পড়াশোনা করানো যায়, যেটা অ্যাভেলেবেল সব জায়গাতে। একটা আঙ্গনবাড়িতেও অ্যাভেলেবেল, একটা বাচ্চাটার গাছটাও চিনছে, পাতাটাও চিনছে, রংটাও চিনছে, সব একসাথে চিনছে। এই জিনিসগুলো ইনক্লুসিভ গ্রোথ, যে আমরা নেচারকেও জানতে পারছি, আবার আমরা কালারকেও চিনতে পারছি। এই যে ইনক্লুসিভ গ্রোথ, একটা বাচ্চার মন যে বিকশিত হচ্ছে, এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এই জব রোলটাকে মানে কারিকুলামটাকে এইভাবে আমরা তৈরি করেছি। তো যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ট্রেনিং হওয়ার পরে অনেক ডিফারেন্স এসছে। তারা আগে যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতো, বা বাচ্চাদের যখন একটা বাচ্চা প্রথম স্কুলে এলো তাকে কিভাবে ওয়েলকাম করতে হবে, বা একটা বেসিক জিনিসে প্যারেন্টকে কি করে জানাবে যে বাচ্চাটা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে বা কোথায় তার ল্যাকিং হচ্ছে, এই যে জায়গাগুলো জানানোর পদ্ধতিটা কি রয়েছে, কমিউনিকেশন পদ্ধতি, বাচ্চাকে শেখানোর পদ্ধতি, এই সমস্ত কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইভেন পোষণ অ্যাপ, যেটা আঙ্গনবাড়ি ওয়ার্কারদের জন্য যে পোষণ অ্যাপটা যেটা রয়েছে, এই পোষণ অ্যাপটা কিভাবে তাদেরকে ফিল আপ করতে হয় সেটাও তারা জানতেন না, অনেকেই জানতেন না, কারণ এটা অটোমেটিক সিস্টেম ছিল, অ্যাপ ছিল। আমরা জানি আঙ্গনবাড়ি দিদিদের কি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদেরকে আমরা ওই ট্রেনিংটাও দিয়েছি। এগুলো করার পরে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখেছি, যে আগে কি ছিল এবং পরে কি ছিল। প্রি অ্যাসেসমেন্ট আমরা একটা করিয়েছিলাম, যে তারা ট্রেনিংয়ে যাওয়ার আগে তাদের কি পরিস্থিতি, ট্রেনিং হওয়ার পরে কি পরিস্থিতি, সেটাও আমরা চেক করে দেখেছি, এবং অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা আরবান আর রুরালের একটা তো সমস্যা তো আছে, কারণ আরবান এরিয়াসে আপনি স্মার্ট ক্লাস দিয়ে ট্রেনিং করাতে পারবেন। আমি ফেসিলিটেটরসদেরই বলছি, তারা স্টুডেন্টকে স্মার্ট ক্লাস দিয়ে একদম লাইভ একবারে দেখাতে পারবে, কিন্তু রুরাল এরিয়াসে সেটা করা প্রায় সম্ভব নয়। খুব রেয়ারলি একটা দুটো জায়গায় হয়তো হতে পারে। সেক্ষেত্রে আপনারা সেখানে আলাদা অপশনস কি রাখছেন, কিরকম ভাবে চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, দেখুন, একদম রুরাল এরিয়ার জন্য বলি, যেগুলো প্রত্যন্ত গ্রাম, সেখানে আমি চাইবো যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসুক। প্রত্যন্ত গ্রামের জন্য যেমন বিভিন্ন আরও সরকার এগিয়ে এসেছেন, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে কিছু ফান্ড থাকে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ট্রেনিং করানোর জন্য, যেগুলো আমরা কিছু কিছু জায়গাতে করাচ্ছি অলরেডি। তো আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন জেলা প্রশাসককে এগিয়ে আসার জন্য। সেখানে গিয়ে আমরা পার্টিকুলার ওই জায়গাতে গিয়ে সেন্টার তৈরি করে আমরা যেটা করে থাকি, কারণ ওখানে অনলাইন ট্রেনিং করা সম্ভব না। এক, ইন্টারনেটের সমস্যা, দুই হচ্ছে যে ওনাদেরকে গিয়ে জিনিসটা বোঝালে আরও সুবিধে হয়, কারণ ওনারা আদিবাসী জায়গা থেকে আসেন কেউ কেউ, বা প্রত্যন্ত গ্রাম যারা জানেন না যে শহরে কীভাবে জীবনযাপন হয়। তো সেখানে গিয়ে আমরা বেসিক্যালি সেন্টার করি, ট্রেনিং সেন্টার তৈরি করি, এবং ওখানে 30 ঘন্টা নয়, ওখানে আমরা আরও জিনিসটাকে বাড়িয়ে দিয়েছি। ওখানে আমরা বেসিক্যালি 150 ঘন্টার একটা ট্রেনিং করাই, যেখানে আমরা প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমরা ট্রেনিং করিয়ে আমরা বোঝাই যেটাকে কীভাবে করা হবে। এইটা হচ্ছে আমরা গ্রামের জন্য করেছি। আর আরবানের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন প্রসেস, যেটা অর্গানাইজড বা আনঅর্গানাইজড স্কুল, যেগুলো প্রাইভেট স্কুল, সেটা বেসিক্যালি আরবান এরিয়াতেই রয়েছে, তাদের জন্যই অনলাইন সিস্টেমটা। রিসার্চ সেন্টার আর এনইপিএসসি তারা একসাথে কোলাবরেট করে যে প্রি স্কুল ফ্যাসিলিটেটরদের ট্রেনিং প্রোগ্রামের যে একটা সূচনা করতে চলেছে, সেক্ষেত্রে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ভূমিকাটা কি হবে? সো আপনারা যেমনি দেখেন আজকের প্রেজেন্টেশনে, Bhakti Vedanta Research Center is a premier organization who is dedicated to preserving the Indian knowledge system. So, Indian knowledge system will become a core of this program jeta hobe. One is the regular program of training the early childhood facilitator. Or মধ্যে আমরা একটা introduction করছি syllabus on the Indian knowledge system, because this is now, is the government of India. Everybody is talking about the culture, heritage. So, আমাদের we have a stream of professors who worked very closely and developed the Indian knowledge system based on Bhagavad Gita, Bhagavad Puran and other manuscripts. ওইটা আমরা এই সিলেবাসের সঙ্গে ইন্টিগ্রেট করব। So that's what our primary role will be.
সেই ক্ষেত্রে আচ্ছা, আপনারা কি knowledge ভাবছেন যে এই নলেজটা কিভাবে ফেসিলিটেটররা স্টুডেন্টসদের কাছে পৌঁছে দেবে? সো আমাদের এইখানে আমরা ফেসিলিটেটররা এখনো অবধি আমাদের যত ফেসিলিটেটর যদি আর্লি চাইল্ডহুড এডুকেশন দেখেন, তারা যে ভাবে কাজ করেছে সেখানে কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের জায়গাটা এডুকেশন, ফর্মাল এডুকেশনের পোর্শনে ছিল না, রাইট? তো টিচারদেরকে ওইভাবে আমরা এখন ট্রেনিং দেব যে কি করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে জিনিসগুলো আছে, যেমন ভাগবত পুরাণের কথা বললেন, ভগবত গীতার কথা বললেন, হ্যাঁ, বা ধরুন রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা সবাই জানি যে আমরা ফ্যামিলি ট্রেডিশনসে শিখছি, কিন্তু এটাকে কি করে এটা এবার ফর্মাল এডুকেশনের ভেতরে আনা যায় এবং সেটা কি করে শেখাবে, টিচাররা কি করে শেখাবে, আমরা ওই টিচাররা কি করে শেখাবে সেই জায়গাটাতে আমরা কনসেন্ট্রেট করছি এই মুহূর্তে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এবং দি হোল অবজেক্টিভ অফ দিস ইজ যে আমাদের ফিউচার সিটিজেন্স অফ দিস কান্ট্রি হু আর দি চিলড্রেন অফ টুডে, তাদের কাছে কি করে আমরা পৌঁছাবো এবং তাদেরকে যারা মার্গদর্শন করে, মানে তাদের যারা শিক্ষক বা টিচার, তাদেরকে আমরা এখন সেইভাবে ট্রেন করছি যাতে ফিউচারদেরকে ওরা ভালো করে ট্রেন করতে পারে। আপনারা তো প্রি স্কুল ফেসিলিটেটরটাকেই মানে মেন আপনারা শেখানোর পদ্ধতি আর্লি চাইল্ডহুড পদ্ধতি দিচ্ছেন, তো প্রি স্কুলিং এর পরে অনেক সাবজেক্টের চাপ পড়ে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারাও হাই স্কুলে চলে যায় এবং তাদের এতগুলো সাবজেক্টের চাপে তারা হয়তো ছোটবেলায় যেটুকুনি শিখেছিল সেটা হয়তো আস্তে আস্তে ক্ষয়, মানে আমরা যেটা বলি না যে অনভ্যাসে ক্ষয় হয়, সেই অনভ্যাসে ক্ষয় হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি এই ধরনের প্রোগ্রাম আপনারা প্রি স্কুলের পরে সেটা কি রেগুলার স্কুল স্টুডেন্টসদের জন্য কি নিয়ে আসতে চলেছেন? এরকম প্ল্যানিং আছে কি? দেখুন, আমরা উই আর আ নলেজ বেস, হ্যাঁ, এবং আমাদের এখানে যেমন স্যার বলছিলেন একটু আগে আমাদের ইন্ট্রোডাকশনে যে আমরা এতদিন হায়ার এডুকেশনে মানে পিএইচডি, এমএস এই ধরনের জিনিসপত্রে কাজ করেছি, ঠিক আছে? এবার সেটাকে আস্তে 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 যাতে ফুল স্পেকট্রাম অফ আ চাইল্ড এডুকেশন, সেই স্পেকট্রামের দিকে গভর্নমেন্ট ফোকাস করতে চায় থ্রু এনইপি, এবং সেই যে ফোকাস গভর্নমেন্ট দিতে চাইছে তার একটা জায়গা যেটা ইসিসিই, সেই জায়গাটাতে আমরা এখন শুরু করেছি। ভবিষ্যতে যদি উই হ্যাভ স্কোপ অফ ওয়ার্কিং ইন দি আদার সেগমেন্টস, ডেফিনেটলি উই উইল কনসিডার এন্ড উইল ওয়ার্ক, সো অবভিয়াসলি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। বিভিন্ন আদিবাসী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো জয় জোহার মেলা। পশ্চিম মেদিনীপুর জেলার বরবেতার ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে বিরসা মুন্ডার সার্ধ শতজন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী জয় জোহার মেলার আয়োজন করা হয়। সোমবার ছিল তার শেষ দিন। এদিন আদিবাসী সঙ্গীত ও বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্টজনেরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলায় উপস্থিত ছিলেন এই ব্লকের কয়েক হাজার আদিবাসী ও সাঁওতাল জনজাতি। আদিবাসী গান শুনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের আনন্দিত হয়, কারণ গান তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক রীতিনীতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম গান বা লোকনৃত্যের ধারা রয়েছে এই আদিবাসী পরম্পরায়। এই গানগুলো তাদের ইতিহাস, জীবনযাপন এবং পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তুলে ধরে সৃষ্টিশীলতার মাধ্যমে। আদিবাসী সমাজের পক্ষ থেকে অশোক টুডু জানিয়েছেন, আদিবাসী গান, ভাষা, সংস্কৃতির পাশাপাশি আনন্দ ঐক্যের একটা বহিঃপ্রকাশ। আদিবাসী গান আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা তাদের শুধু আনন্দই দেয় না, বরং তাদের ঐতিহ্য, ইতিহাস এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন পাত্রের প্রতিবেদন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন ইহাটের পরিচালনায় শুরু হয়েছে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা।
আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আদিবাসী সংস্কৃতির নৃত্যকলাকে বৃহত্তর পরিবেশে পরিচিত করে তুলতেই এই উদ্যোগ। সেই সঙ্গে এদিন থেকেই শান্তিনিকেতন ই-হাট সপ্তাহের 7 দিন থেকে বসতে শুরু করল। মঙ্গলবার বিকালে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতার উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার সহ আরও বহু বিশিষ্টজন। গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতু বন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন দিশার জাগাতে গত 9 নভেম্বর রবিবার থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে শুরু হয়েছে শান্তিনিকেতন ই-হাট। গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন করে গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃষ্টিশীল এবং সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতেই পজিটিভ বার্তার এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্পপণ্য ও সৃষ্টিশীল কাজকর্ম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে। সেই সঙ্গে লোকশিল্পীদের অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার লক্ষ্যে আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীকে চিকিৎসায় বিশেষ ছাড় এবং আসা যাওয়ার সম্পূর্ণ খরচের সুবিধা প্রদান করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল কলেজের সভাপতি মলয় পিটের মতে, গ্রামের শিল্পীদের প্রতিভা ও মর্যাদা দেওয়া এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা, এই 2 লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। সেই সঙ্গে গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শান্তিনিকেতন ই-হাট প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং সোমবার থেকে শনিবার কলেজের বাইরে বসবে। এদিনও শান্তিনিকেতনের ই-হাটে কেনা বেঁচেছিল নজর কাটার মতো। আদিবাসী নাচের মাঝেই মানুষ কেনাকাটার আনন্দ উপভোগ করলেন। পজিটিভ বার্তার প্রতিবেদন, বোলপুর। আমরা ই-হাট চালু করেছি, উদ্দেশ্য ইনফ্লুয়েন্সার যারা আছেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এই কন্টেন্ট যদি শিল্প উপযোগী হয় তাহলে শিল্পপতিদের একটা মুনাফা হবে, আর যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তেনাদের একটা পারিশ্রমিক পাবেন। এতে বেকার সমস্যার সমাধান হবে। যে সমস্ত ছেলেমেয়েরা শুধুই বিভিন্ন ধরনের জোক, বিভিন্ন ধরনের প্রেম বা বিভিন্ন কিছু নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করত, তারা শিল্প উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করে রোজগার করতে পারবে। এই ভাবনার উপরেই রবিবার 3টে থেকে আমাদের এই ই-হাটের সূচনা। আমাদের ছেলেমেয়েরা এবং মাস্টারমশাইরা প্রত্যেকেই চাইছেন একটু যাতে খাওয়া দাওয়া বাড়ির মতো পাওয়া যায়, কিছু জিনিসপত্র কেনা যায়। এই ভাবনার উপরেই এই হাটটিকে আমরা আমাদের এই কলেজের কাছেই, এই যে রাস্তা তার 2 সাইডে আমরা এটাকে যাতে করে মাল বিক্রি করতে পারেন, অর্থাৎ আমার ছেলে মেয়েরা পরিষেবা পায় এবং এনারা ব্যবসায় পান, এই কারণে এই হাটটি আমরা স্থাপন করছি। এই হাটে যাতে অধিক সংখ্যক মানুষ যুক্ত হতে পারে সেটা মাথায় রেখে আমাদের আদিবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন তেনারা সুন্দর নৃত্য করেন, যেটা বোলপুরের একটা আকর্ষণ। তাই এই আকর্ষণটাকে কেন্দ্র করে পর্যটকরা যাতে এখানে আসতে পারে, সেই কারণেই আমরা 7 দিন ব্যাপী এই নৃত্যের একটা প্রতিযোগিতা শুরু করছি। আজ তার শুভ সূচনা হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা করব, যাতে করে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন রকম দোকান করছেন সেগুলো
বিক্রি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এটাকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। তাছাড়াও এই প্রতিযোগিতার পর প্রতিদিনই এনারা এখানে বৈকালের দিকে নাচ গান করবেন, যাতে মানুষ উপভোগ করবেন এবং ওনাদেরও যাতে জীবন জীবিকার একটা রসদ খুঁজে পান, এই ভাবনার উপরেই এটা আমরা শুরু করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে এখানে যারা এই নাচ গান বা দোকানে অংশগ্রহণ করবেন, আমরা একটা করে হেলথ কার্ডও করে দেব, যাতে করে দেখানোর ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পায়। আমাদের এই বাড়ির ছেলেমেয়েরা এই ভাবনাটাকে মাথায় রেখেই আমাদের এই ই-হাটের সূচনা। আমরা কলেজের ক্যাম্পাসে যেমন ই-হাট সপ্তাহে একদিন রবিবার 3টে থেকে 6টায় পর্যন্ত করব, আর প্রতিদিনই এই হাট আমাদের এই প্রাঙ্গণে বসবে। মাননীয় ডক্টর মলয় স্যারের উদ্যোগে যে ই-হাটের শুভ সূচনা হয়েছে, 1 সপ্তাহ ব্যাপী এটি চলবে, সেই তারই একটি উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে একটি মনজ্ঞ আদিবাসী কালচারের মধ্য দিয়ে উপস্থাপিত হলো। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এলাকায় আসুন, এই হাটে যোগদান করুন এবং সমস্ত ক্ষুদ্র উদ্যোগপতিদের উৎসাহ দান করুন। এই হচ্ছে আমাদের ই হাটের মূল মোটো। শান্তিনিকেতন ই হাট একটা ব্রড ভাবনা চিন্তা। সবাই আমরা পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত এবং পজিটিভ বার্তা, সোশ্যাল ডেভেলপমেন্টের অনেক রকম ইনিশিয়েটিভ, অনেক রকম প্রকল্প, ভাবনা চিন্তা মাধ্যমে সমাজে কিছু কাজ করার লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম স্কিম আনছে। তারই একটা হচ্ছে শান্তিনিকেতন ই হাট। মূলত গ্রামীণ যে শিল্পগুলি রয়েছে, যেনারা হস্ত বা হাতে জিনিস তৈরি করেন, কাপড় চাপড় বিক্রি করেন, এবং তার সঙ্গে ডিজিটাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা আছেন তাদেরকে সংযোগে ডিজিটালি এই ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করার মাধ্যমে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার যে উদ্দেশ্য, তার জন্যই আমাদের এই শান্তিনিকেতন ই হাট। শান্তিনিকেতন ই হাট আজকে 3য় দিনে আমরা পদার্পণ করেছি, যেখানে ভারী মাত্রায় আমরা এখানে দোকান দেখতে পাচ্ছি এবং এক্সাক্ট আমার পেছনে আদিবাসী নৃত্যের ছোঁয়া এবং কিছু নৃত্য পরিবেশন করলেন তারা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা বহু দূর থেকে এসে এখানে নৃত্য পরিবেশন করছেন। এবং পরবর্তী দিনে শান্তিনিকেতন ই হাট বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠান করবে, সকলকে নিয়ে, সকলের সাথে এবং সকলের পাশে থেকে। শান্তিনিকেতন ই হাটে প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিভিন্ন রকম যে স্টলগুলি রয়েছে, সেই স্টলগুলিতে কেনাকাটা করবার জন্য একটা ভিড় ধীরে ধীরে বাড়ছে। গতকালকেও ভিড়, উপচে পড়া ভিড় ছিল এখানে শান্তিনিকেতন ই হাটের যেটা প্রাঙ্গণ মেডিকেল কলেজে, সেখানে হয়েছিল। এবং আজকের দিনে শান্তিনিকেতন ই হাটের যে মেলা, সেই মেলাটি শান্তিনিকেতন ই হাট শান্তিনিকেতন মেডিকেল কলেজের সংলগ্ন এলাকাতে করা হচ্ছে। প্রতিদিন আমরা ই হাট এই প্রাঙ্গণেই পাচ্ছি, যেখানে সমস্ত মানুষের আনাগোনা থাকবে, চলাচল থাকবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে আমরা প্রচারে ঝড় যেটা রয়েছে সেটা তুলেছি এবং প্রচার বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে হচ্ছে। আপনাদের সংবাদ মাধ্যমে প্রত্যেককেই আহ্বান জানাই, আপনারা শান্তিনিকেতন ই হাটে আসুন, কেনাকাটা করুন এবং স্বচ্ছ ভাবমূর্তি রেখে শান্তিনিকেতন ই হাট শুরু করা, যেখানে শুধুমাত্র পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে। শান্তিনিকেতন ই হাটের আওতায় একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট, একটা ভেঞ্চার স্টার্ট করা হয়েছে এবং এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যেটা বিভিন্ন রকম আর্টিস্টকে নিয়ে ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্ট করা হবে। এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যারা নৃত্য পরিবেশন করছেন, তাদেরকেও আমরা এই ট্যালেন্ট ম্যানেজমেন্টের আওতায় আনতে চলেছি অতি শীঘ্রই। বোলপুরে সংস্কৃতিতে যারা রয়েছেন এখানে এবং বোলপুরের বাইরে যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত,
এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আর্টিস্টরা রয়েছে সেই সমস্ত আর্টিস্টকে আমরা ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রচার করব এবং এই প্রচারটি শুধুমাত্র বোলপুরে থেকে থাকবে না, বোলপুর থেকে বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও এই প্রচারটি থাকবে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। মুর্শিদাবাদ জেলার বরঞ্চা ব্লকের পাঁচথুপিতে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। সোমবার বিকালে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কর্মসূচির শুরুতে সর্দার প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। পরে জাতীয় পতাকা হাতে কয়েকশো মানুষ পদযাত্রায় সামিল হন। এদিন পাঁচথুপি হাসপাতাল থেকে শুরু করে নেতাজি মূর্তি পাদদেশ পর্যন্ত এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উল্লেখ করা যেতে পারে, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃস্থানীয় মুখ, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে তার অসামান্য ভূমিকার জন্য ইতিহাসে তিনি লৌহ মানব নামে পরিচিত। এদিনের পদযাত্রায় তার জীবনাদর্শ ও দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তাও পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো আমাদের দেশে আছে, আমাদের দেশে সেই ছাত্র তৈরি হয়। আগে কি হতো, আমাদের ছেলেরা বিদেশে চলে যেত সবাই। আজকে ভারত বলছে না মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ যা কিছু তৈরি করে আমাদের দেশে করো, বিদেশ থেকে আমদানি না করে আমরা আমাদের দেশে তৈরি করি। আমাদের দেশে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা এখানে কাজ পাবে, এখানে ম্যানুফ্যাকচারিং, এখানে উৎপাদন, রপ্তানি সব এখানে। তাহলে কি হবে, এখানকার যত রোজগার সব আমাদের ছেলেমেয়েরা পাবে। দেশ এই পলিসি নিয়েছে দেখে দেশের রোজগার অনেক বেড়েছে, সেই কারণে দেশ অনেক উন্নতি করছে আগে থেকে। আর সেই উন্নতি করছে বলেই আমাদের চোখে এই আছে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা এখানে মিলিত হয়েছি কিসের জন্য, যে আত্মনির্ভর ভারত আমরা সামনের দিনে আরো উন্নতি করতে চাই। তার জন্য আমাদের কিছু শিক্ষা, আমাদের কি শিক্ষা চাই, বিদেশি দ্রব্য পারতপক্ষে আমরা কিনবো না, যা আমাদের দেশীয় উৎপাদিত সেই দ্রব্য আমরা কেনার চেষ্টা করি, তাতে তার মুনাফা আমাদের দেশ। সেই জন্য মানুষকে সচেতন করা, মানুষকে বলা, মানুষের উপলব্ধিতে আনা যে আমরা ভারতবাসী, আমরা ভারতীয় এবং ভারতের জিনিসপত্রেই আমাদের গৌরব। এই বোধ যখন আমাদের থাকবে তখন যথার্থ অর্থে ভারত বিশ্বের আরো অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই কারণে আমরা এখানে এসেছি যে আত্মনির্ভর ভারত যে সংকল্প, সেই সংকল্প আমরা গ্রহণ করব। তার জন্য কি চাই, তার জন্য আমাদের মধ্যে একতা চাই, ঐক্যবদ্ধতা চাই, সবাই এক হব, এক হয়ে ভারতকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নেবে। এই সংকল্প নিয়ে আমরা আজকে থেকে চলবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক নমস্কার, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই প্রত্যাশার বাইরে সাফল্যের মুখ দেখল শান্তিনিকেতন ইহাট। বিকিগিরির শেষে মুখে চওড়া হাসি হস্তশিল্পীদের। পরের দিন আরও বেশি পণ্য নিয়ে আসার কথা জানালেন তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতুবন্ধনে রাজ্যের অর্থনীতিকে নতুন আলোর আশা জাগাতে পজিটিভ বার্তার উদ্যোগে গত 9 নভেম্বর রবিবার থেকে বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয়েছে শান্তিনিকেতন ইহাট। গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন করে গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃষ্টিশীল সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতেই এই উদ্যোগ।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্পপণ্য ও সৃষ্টিশীল কার্যক্রম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে। সেই ভাবনা নিয়ে এদিন রবিবার বিকাল থেকে শুরু হয়ে যায় শান্তিনিকেতন ই-হাট। দূর দূরান্ত থেকে হস্তশিল্পীরা তাদের পণ্য নিয়ে আসতে শুরু করেন। দোকান খোলার আগেই আগ্রহীদের ভিড় জমতে শুরু করে। মেডিকেল কলেজের সভাপতি মলয় পীর জানান, গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন তারা তাদের পসরা নিয়ে এসে বসবেন। রবিবার বিকাল 3টে থেকে 6টা পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই হাট বসবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলেজের বাইরে যে জায়গা রয়েছে সেখানেই সকাল থেকে তারা বসতে পারবেন। সেই জায়গায় প্রয়োজনীয় জল, বিদ্যুৎ বা পরিকাঠামোর ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ করে দেবে। এছাড়াও পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন ই-হাটের পরিচালনায় আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়োজন করা হচ্ছে আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীকে চিকিৎসায় বিশেষ ছাড় এবং আসা যাওয়ার সম্পূর্ণ খরচের সুবিধা প্রদান করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মলয়পীঠের মতে, গ্রামীণ শিল্পীদের প্রতিভা মর্যাদা দেওয়া এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা, এই 2 লক্ষ্য নিয়েই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। এদিন 3 উদ্যোক্তা বিজয় দাস, অপূর্ব কুমার পাত্র, রোহন সিংকে পজিটিভ বার্তার পক্ষ থেকে মানি সম্মানে সম্মানিত করা হয়। পজিটিভ বার্তার প্রতিবেদন, বোলপুর। আমরা মহিলা এন্টারপ্রেনারের উপর বেশি গুরুত্ব দিয়েছি। আমরা সাধারণত দেখি সচ্ছল পরিবার হলে মহিলার হাতে পয়সা এলে গয়না, জামা প্যান্ট এইসবের ক্ষেত্রে ব্যয় করে। নেক্সট প্রজন্মের কথা ভেবে মা যদি এন্টারপ্রেনার হয় তাহলে ছোট্ট বাচ্চাটি মায়ের কাছে যাবে এবং 10 বছর থেকে সে যখন মায়ের সঙ্গে থাকবে সে বলবে, মা জানো তো রাশিয়াতে এরকম ব্যবসা হয়, জাপানে এরকম ব্যবসা হয়। মায়ের স্কিল বাড়বে, ছেলের স্কিল বাড়বে। এবং মা যখন বদ্ধমূল ধারণা করে নেবে ছেলের এটা কর্মস্থল, মা একটা পয়সাও কিন্তু আর ব্যয় করবে না। সমস্তটা দোকানে তার যে শিল্প সেখানে ব্যয় করবে। এর ফলে কি হবে? ছেলেটি এন্টারপ্রেনার হবে, তার বন্ধু বান্ধব আরো 10-20টা সেখানে কাজ করতে পারবে। অর্থাৎ আমাদের যে পয়সাটা আমার মতে ডেড মানি হচ্ছে, সেইটা যদি ফার্দার ইনভেস্ট হয় তাহলে আজকে পুঁজি খোঁজার দরকার হবে না। ভারতবর্ষে যত গয়না এবং বিভিন্ন যেগুলো অপ্রয়োজনীয় খোটা হলো, তার আগে অনেক কিছু নিয়ে যাচ্ছে, সেইটা যদি একটু কম হয় এবং সেই পয়সাটা যদি শিল্প ক্ষেত্রে ব্যয় হয় তাহলে কিন্তু বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভাবনার উপরেই আমরা মহিলা এন্টারপ্রেনারকে জোর দিয়েছি। আমরা এখানে মানি এরকম ব্যক্তিত্ব আছেন, তেনাদের সম্বোধনা দেবো। এই হাট নামকরণ কেন ব্যাপার, ওখানে ওই দোকানটি এস্টাবলিশ করবে তার নিয়ে ফোন নাম্বার দিয়ে, এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মাল তারা ক্রয় এবং বিক্রয় করতে পারবে। সেই জন্য এটির নাম ই-হাট। মূল ভাবনা কি? এই 7 দিন 10টা থেকে 5টা পর্যন্ত আদিবাসী নৃত্য হবে, একটা কম্পিটিশন, সারাদিন কম্পিটিশন চলবে এবং কম্পিটিশনে সোমবার দিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করব। আমি আশা রাখছি সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ এই হাট অন্য লেভেলে পৌঁছে যাবে। এই হাটে এসেছেন, কেমন লাগছে? এই হাটে এসে ভালো লাগছে, আশা করে এসেছি, পরিবেশও ভালো এখানে। আগের দিন এসেছিলেন? আগের দিনে এসেছি, আমরা 4 জন এসেছিলাম আগের রবিবার। আজকে তো দেখছেন প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা এসে অবাক হয়ে গেছি যে এখানে অত ভিড় হয়ে গেছে। আগের দিন তো 4টা শিল্পী এসেছিলাম, এখন এসে দেখছি অনেক শিল্পী এসেছে। আপনি কি কি এনেছেন? আমি আজকে ব্যাগ এনেছি। এই ব্যাগগুলো আপনি তৈরি করেন না? হ্যাঁ হ্যাঁ তৈরি করেন? হ্যাঁ, কিছু তৈরি করা হয়, কিছু আবার বাইরে থেকেও নেওয়া যায়, কিন্তু তৈরি করা ব্যাগ বেশি রাখি আমরা। হ্যাঁ, ওগুলো তো আমাদের হাতের কাজ।
এছাড়া আমরা এমনি ক্যাথারসিসের কাজও বাড়িতে করি, ডিজাইন নিজেরা আঁকা টাকা করি, কাপড়ের মানে কাজ করায় নিজে করতে পারি সুতো দিয়ে, ক্যাথারসিসের কাজ, তো ওগুলাও আমাদের থাকে কাজ। আর এই ওই কাজটা থাকে, আর এই ব্যাগ এ নিয়ে আমরা মানে সংসার চালাই। আমার বাড়িতে শাশুড়ি আছে, দুটো মেয়ে আছে, স্বামী একটু হ্যাঁ আমি আজকে আগেবারে আসতে পারি। কেমন লাগছে এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হারে আমরা মাল বানাই, নিজেরা ঘরে ঘরে করি, সবাই হাতের কাজ করে, আমরা যদি মার্কেটিং পাই আমরা আরো আনন্দ, খুব খুশি আমরা। এখানে যদি ডেলি বসতে দেয় আরো ভালো, বললেন বসবো। আর আমরা মার্কেটিং করতে ডেভেলপ হবো। আমরা মাল অনেক বানাচ্ছি, বিক্রি করার জায়গা চাই, বিক্রি করার জায়গা প্ল্যাটফর্ম পেয়ে যায় যদি। কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে বাচ্চাদের শার্ট, পাঞ্জাবি, বড়দের কুর্তি, প্লাজো, এসব আছে। এগুলো কি তোমরা কিনে এনেছো না বাড়িতে? না, এগুলো বাড়িতে বানিয়ে আমাদের, হ্যাঁ পিস কিনে আমরা বাড়িতে বানাই, তারপর বিক্রি করি। হ্যাঁ হয়েছে, আজ প্রথম দিন তো হয়েছে। হ্যাঁ কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালোই লাগছে। হ্যাঁ আগের দিন এসেছিলাম, আজকে এসেছি। আজকে আমরা নিয়ে এসেছি, দেখতে পারেন কলার দেওয়া ব্লাউজ আছে আমাদের, এটা কলার দেওয়া ব্লাউজ আছে, আমাদের প্রিন্টের ব্লাউজ আছে, এগুলো দেখতে পারেন প্রিন্টের ব্লাউজ আছে, ভিনের কাছে ইউনিক, আমাদের কাছে সবকিছু ইউনিক কালেকশন আছে, সবকিছু দেখতে পারেন। ক্যাটাস্টিকের মাল আছে, দেখতে পারেন ক্যাটাস্টিক, এইগুলো দেখতে পারেন, এইরকম ক্যাটাস্টিকের ব্লাউজ আছে, সব রকম আছে, বিভিন্ন রকম আইটেম আছে। না, আমাদের নিজের বাড়িতে কারখানা আছে, নিজেদের বাড়িতে তৈরি করি। হ্যাঁ নিজেদের কারখানা আছে, নিজেদের তৈরি করি। হ্যাঁ বিক্রি হয়েছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আশা করছি আবার সানডে দিন আসবো, আমরা রবিবারে আসবো। আমার নাম শেখ মুশারফ, বাড়ি সুন্দর পরিবেশ, আমার তো এখানেই বাড়ি, মুলুক বাড়ি আমার। আমি অবশ্যই আসবো। আমি আজকে শাড়ি, পাঞ্জাবি, ছেলেদের হাফ শার্ট এগুলো এনেছি। হ্যাঁ বিক্রি হয়েছে। আমার নাম বকুল শেখ, বাড়ি মুলুক। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। And share it with our WhatsApp group too. The future is green. Be a part of this historic mission with Positive Barta. নমস্কার।
আপনি কি নাচ, গান, আবৃত্তি বা অন্য কোনো সাংস্কৃতিক প্রতিভার সাথে যুক্ত? তাহলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনি হতে পারেন আগামী দিনের মুখ। আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সবার মাঝে। পজিটিভ বার্তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগের ঠিকানা 165/1 নগেন্দ্রনাথ রোড, নতুন পল্লী, দমদম 700028। যোগাযোগের নাম্বার 7479001746 or 9830576384 এই নাম্বারে। এবং বোলপুর শান্তিনিকেতন থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করবেন 6295890660 এই নাম্বারে। পজিটিভ বার্তা, আপনার প্রতিভার সঠিক মঞ্চ। নিউরো সমস্যায় অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন ডাক্তারদের কাছ থেকে। বিস্তারিত জানতে কল করুন 7479002836 অথবা 7479001718 নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা। নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন। নেভার ইগনোর neuro problems. Get timely care from expert neuromedicine specialist. For details, call 7479002836 or 7479001718. Shantiniketan Medical College and Hospital, your trusted destination. মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর বীরভূম নিয়ে এসেছে বিশেষ ওয়েল ওমেন চেক আপ প্যাকেজ। আপনার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এখন এক ছাতার নিচে। এই প্যাকেজে থাকছে সিবিসি, টোটাল কোলেস্টেরল, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, টিএসএইচ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিন, RE, USG whole abdomen, chest x-ray, pap smear, mammography. With free physician consultation. শুধু আপনার সুস্থতা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। বুকিং করতে কল করুন 7479002836 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.smch.se.in. Shantiniketan Medical College and Hospital, where care meets the compassion. Amidst the lush greenery of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Shantiniketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it. Right here, surrounded by the serenity of nature, stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream has now become a source of pride for the state and a remarkable milestone in India's higher education landscape. The 2024-25 academic year marked the inaugural batch of the MBBS program, and the response has been nothing short of extraordinary, not just in terms of numbers but also in diversity and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar.
This exceptional achievement has not gone unnoticed. The college has been honored by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community, a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malay Pit, shared, "I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors. The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility." The college has also raised the bar for medical infrastructure. With world-class laboratories, cutting-edge digital classrooms, eco-friendly campus design, modern hostels, and a team of experienced doctors and faculty, it now stands as a model institution not just for the Northeast but for the entire country. Parents are visibly satisfied and students feel confident about their future. This year, once again, the admission process has witnessed overwhelming enthusiasm from across the country. The eagerness of students and parents alike clearly indicates that this college now ranks among the top preferences for medical aspirants at the national level. College authorities are optimistic. They believe this year's admission figures may even surpass last year's record. But this unprecedented growth is not only transforming education in Tripura, it is also shaping the future of India's healthcare system by nurturing a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the center. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. Beneath the open skies of Rani's Khamar, this institution stands tall, built not just of bricks and cement but of ambition, unity and the potential of untapped talent from across the nation. This college belongs to today's Tripura and tomorrow's India. ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন নিয়ে এসেছে ক্যান্সারের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা, তাও আবার আপনার কাছে। আর চূড়ান্ত শহরে ছুটোছুটি নয়, সময়মতো চিকিৎসা শুরুই বাঁচিয়ে দিতে পারে জীবন। এখন থেকে প্রতি বুধবার ও রবিবার থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌম্য বোস ও ডক্টর কৌস্তভ মণ্ডল। আপনার প্রিয়জনের জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা এখন হাতের মুঠোয়। একটি ফোনই বদলে দিতে পারে ভবিষ্যৎ। যোগাযোগ করুন 7479002836 অথবা 7479001718। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বীরভূমের বুকে এখন ক্যান্সার চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা। বিশ্বাস রাখুন, সঠিক চিকিৎসায় আশাও ফিরে আসে। রয়েছেন ডক্টর মলয় পিট স্যার। আমরা তো আছি, আপনারা আসুন একসঙ্গে সবুজের পথে হাঁটি। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমরা শুরু করছি সবুজ উদ্যোগ। বছরে 1 কোটি গাছ লাগানোই আমাদের আসল উদ্দেশ্য। 1 বছরে 1 কোটি গাছ লাগাবো। নানা ধরনের ফল, ফুল, ঔষধের নানা ধরনের গাছ আমরা লাগাচ্ছি। আমাদের মলয় পিট স্যারের নির্দেশে, মলয় পিট স্যারের অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলবো। আগামী দিনে পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে সবুজ পৃথিবী গড়াই আমাদের আসল লক্ষ্য ও উদ্দেশ্য। ধন্যবাদ।
শহরাঞ্চল জুড়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে ডেক্সা স্ক্যান পরিষেবা। এখন থেকে এই অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে। হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস, হাড়ের ঘনত্ব নির্ণয় এবং শরীরের ফ্যাট মাস বিশ্লেষণের জন্য ডেক্সা স্ক্যান একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তি। তাই স্বাস্থ্য সচেতনতায় আর দেরি নয়। এই সুবিধা এবার আপনার হাতের মুঠোয়। বুক করুন এখনই। যোগাযোগ নাম্বার 7479002836। বিস্তারিত জানতে ভিজিট করুন www.smch.ac.in। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল, বিশ্বস্ততা, প্রযুক্তি ও সেবার এক অভিন্ন ঠিকানা। নমস্কার, আমরা পজিটিভ বার্তার তরফ থেকে শুরু করছি এক সবুজ উদ্যোগ। আমাদের লক্ষ্য একটাই, 1 বছরে 1 কোটি গাছ লাগানো। এবং আমাদের এই উদ্যোগের পেছনে আছেন ডক্টর মলয়পীঠ স্যার, এবং তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ। থেকে আমরা শুরু করেছি এক সবুজ উদ্যোগ। মহিলা ক্লাস্টারে আমরা সকলে মিলে গাছ লাগাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, 1 বছরে 1 কোটি গাছ। ফুল, ফল, ঔষধি নানা ধরনের গাছ আমরা ভালোবাসা দিয়ে লাগাচ্ছি। আমাদের এই কাজে সবসময় পাশে আছেন ডক্টর মলয়পীঠ স্যার। ওনার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি। চলুন আমরা সকলে মিলিয়ে সবুজে ভরিয়ে তুলি আমাদের পৃথিবী। নমস্কার। Lush green area of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Shantiniketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it. Right here, surrounded by the serenity of nature, stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream has now become a source of pride for the state and a remarkable milestone in India's higher education landscape. The 2024-25 academic year
marked the inaugural batch of the MBBS program, and the response has been nothing short of extraordinary, not just in terms of numbers but also in diversity and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar. This exceptional achievement has not gone unnoticed. The college has been honored by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community, a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malaipit, shared, "I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors. The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility." The college has also raised the bar for medical infrastructure, with world-class laboratories, cutting-edge digital classrooms, eco-friendly campus design, modern hostels, and a team of experienced doctors and faculty. It now stands as a model institution, not just for the Northeast but for the entire country. Parents are visibly satisfied and students feel confident about their future. This year, once again, the admission process has witnessed overwhelming enthusiasm from across the country. The eagerness of students and parents alike clearly indicates that this college now ranks among the top preferences for medical aspirants at the national level. College authorities are optimistic. They believe this year's admission figures may even surpass last year's record. But this unprecedented growth is not only transforming education in Tripura, it is also shaping the future of India's healthcare system by nurturing a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the center. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. Beneath the open skies of Rani's Khamar, this institution stands tall, built not just of bricks and cement but of ambition, unity and the potential of untapped talent from across the nation. This college belongs to today's Tripura and tomorrow's India. নিউরো সমস্যায় অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন ডাক্তারদের কাছ থেকে। বিস্তারিত জানতে কল করুন 7479002836 অথবা 7479001718 নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা। নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন। Never ignore neuro problems. Get timely care from expert neuromedicine specialist. For details, call 7479002836 or 7479001718. Shantiniketan Medical College and Hospital, your trusted destination. পজিটিভ বার্তা হৃদয়
বিশেষ টক শো গোবিন্দপুর। স্থানীয় কণ্ঠে সমাজ, সংস্কৃতি ও সম্ভাবনা। Discover medicine in your language. Join the journey of knowledge with Chikitsha Pathshala, a special initiative focused on medical education in multiple languages, tailored for every aspiring minds. Tune in daily from 10 a.m. to 2 p.m. and again from 10 p.m. to 6 a.m. only on Positive Barta. Experience in-depth learning, expert insights and simplified explanations, all in the language you are most comfortable with. Positive Barta, where learning meets opportunity. Stay tuned, stay informed, step into the future of medicine with us. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। Think positive, be positive. Just like reviewing the male reproductive organs, emphasizing on the prostate gland, what I was advised to. So I'll be just like emphasizing the prostate gland and their relationship with these clinical aspects of these prostate gland and the male reproductive organs whenever we are going to deal with these particular patients, clinically examining and dealing with any diseases which is related to this particular male reproductive glands, which is important to us. So testicles we already have a familiarity with, just wait, fine. No, poretta de. So we have poretta, move for, ठीक है. It's an organ present in the scrotal sac, and we have this particular histological understanding of this organ as well. I've got 3 layers from inside, outside to inside, like Stunica vaginalis, Stunica albuginea, vasculosa, contains these particular coils, supercoil things. We call them as seminiferous tubules, and these particular seminiferous tubules come out and forms a rete testis, and this particular rete testis unites to forms a united structure. We call them as epididymis. So this particular content we are going to discuss today as we need to understand here, which is taking a like a kind of, we call them as piggyback ride on the back side or posterior lateral side of these testicles. So this particular organ we call them as epididymis. It is divided into 3 segments: head, body and the tail, which is important for us. This particular organ riding on this often gives an impression of the testicular swelling. Sometimes this particular epididymis got enlarged, inflamed, and if it is inflamed, this testicle irritates the testicle as well as creates the pain on testis, which is bringing that patient to us about this particular pain in this region. Often this particular testicles do not have any such of illness as like infections or inflammation is concerned. This particular epididymis is most often gets the inflammations. So inflammations of the head of this epididymis is most common. So epididymis is very tender. So the patient usually complains on this particular pain on the scrotal sac, on the side, maybe unilateral, bilateral side, and gives a history. If we lift this particular testicles up, so if you just like lift these things up, pain relieves. So if you release this or move these things up, what happens? There is a vascularity enhancement. So the blood flow or blood return from these testicles and the epididymis on elevations of the testes improves, and that subjective relief of pain happens in these particular patients who are suffering from acute epididymis. So that's a clinical thing which happens. So whenever you are just like dealing with any kind of scrotal pain, consider about this incidence of this epididymis or epididymoorchitis, which is kind of like very frequent. Now if you see this particular thing about what forms this particular epididymis is the rete testis, which basically joins, makes this particular rete testis, and again it coils over here and makes this particular coiled structure packed like this and forms the head, body and the tail. The tail of the epididymis, again point of concern for us, it is making another tube or single tube which is going out on the upper pole of this particular testicles as the content of the spermatic cord. This particular tube is vas deferens is point of our concern.
Other thing about this particular, so this spermatic cord contains this particular structure, like it has a covering and it has a blood vessels which is present, Pampineform plexus. It has artery which is going to supply to this particular organ, gonadal blood vessels, and as well as this particular vas deferens. Together, along with the covering, we have this spermatic cord. This spermatic cord also gets some kind of like irritated. So this particular spermatic cord or pain in the groin region also presents as a clinical problem as well. That may be because of the dilatations of this particular Pampineform plexus veins, maybe because of these inflammations or irritations of this epididymis which is carried through the vas deferens. So these are like a common thing that you have to keep in mind. So which is happening most of this particular scrotal sac or scrotal sac regions. So other than this vas deferens need to be emphasized on whenever you are dealing with this. This is a continuation of this tail of the epididymis which moves up from the upper pole of the testicles, and this particular vas is a muscular tube. That means it has a peristaltic capacity. So this particular vas or vas deferens, which is a continuation of the tail of epididymis, which is running as a content of the spermatic cord. Now from the spermatic cord, this particular spermatic cord is a content of the inguinal canal, which you have seen as a content in the male subject, is a content present in the inguinal region is a spermatic cord. So within the spermatic cord, this vas deferens is one of the prime content. So it is wrapped around this particular covering and present in the inguinal canal as a content of this spermatic cord. Now as it leaves this particular inguinal region, it enters to the abdominal cavity and it passes through this particular ring. We call them as deep inguinal ring. As it passes through the deep inguinal ring, it gets into the cavity of the abdomen. So this is how this particular vas is coursing. Now important is this how this particular deep inguinal ring is entering to this particular region on abdominal cavity. So it is moving or related to this particular inferior epigastric vessels, which is an important content. So this particular picture basically narrates us how this particular vas is coursing from the spermatic cord, superficial ring, inguinal canal, then it moves out this point. We call them as the deep ring. As it moves out of the deep ring, it enters to the abdominal cavity. Now you see that the relationship over here is related to this artery. So it wings around or moves lateral to this artery. We call this inferior epigastric artery. This is an important landmark that need to be traced. Whenever you're doing surgery in the inguinal region, we get a problem over here as inguinal herniations. So we have to deal with this particular content of the spermatic cord. So we have to identify this artery, then we identify this particular deep inguinal ring, which is this landmark is helping us to trace. So coursing on lateral to this particular inferior epigastric artery, this vas deferens enters to the abdominal wall or abdominal pelvic cavity, and then it courses on or crosses this particular vessels. This is the internal iliac, which is this is the common iliac, which is splitting into internal iliac and external iliac, which is going to supply to the lower limb. So it crosses this particular external iliac blood vessels at the pelvic rim and lies on the lateral wall of the pelvis. Now it moves from the lateral wall of the pelvis and again it crosses another structure, which you see that coming from above, which is ureter. So this particular ureter is again crossed by this particular vas deferens as it is moving posterior or on the base of the urine bladder. So this particular course of the vas deferens is immensely important whenever you are going to do surgery in the anterior abdominal wall for hernia surgery or doing any surgery in the pelvic wall, like cesarean sections in the female subjects or any kind of surgery which you have to open this particular pelvic cavity, prosthetic surgery, bladder surgery, likewise. So this particular ureter comes across to this vas deferens and has an important relationship that you have to keep in mind. So these relations we often ask you about in examination. What do we ask about this particular vas deferens? The lateral wall or this particular relationship of the vas when it crosses from this lateral wall moving to the posterior side. So what are the structure is crossing over here besides this particular like the soft tissue structure is that it is crossing the ureter, it is crossing the umbilical artery and obturator nerves and vessels which is crossing over here. Now once it reaches to the posterior side of this like urinary bladder, move correct. Once it reaches to the posterior side of the urinary bladder, we call them as base of the urinary bladder, this part is a little bit dilated, we call them as ampulla.
Now it gets another structure next to it or lateral to it. We call them a seminal vesicle, which is lying in this particular bladder neck or bladder base region. We have seen this in our viscera as well. And again, we ask these particular questions, giving these particular organs, what are the relationship with the vas, with this ureter, with this particular seminal vesicle. So we have to be mindful about this particular picture, about vas deferens, ureter, and the seminal vesicle. So what happens with the vas deferens? It comes over here, laterally gets a blind sac over here. We call them a seminal vesicle, joins together, forms a common tube. We call them as ejaculatory duct. So this particular ejaculatory duct, right side and left side, pierces through this particular structure. We call them as prostate. So it pierces to the prostate and penetrates to the prostate, empties into the urethra. We call them as prostatic part of male urethra. So this region is very high yield for your practical, for your theory, for your surgical life, rest of the things. Because this is the region you will be dealing or surgeries, and that's why we see that many times questions are pitching in there. So we forget about this particular relationship. This organ, we have to hold that in viscera whenever you're holding it. So this particular relationship of the ureter and vas crossing over in top of it, we ask you to hold it in this particular region. So we have a viscera presented or prepared like this. So we ask you to just like hold that particular organ in position like this whenever you're holding urinary bladder, and we ask you to show this posterior side and ask you to show this particular relationship, identify this content structure which is very much present, and then we ask you to just like duplicate or just like simulate this particular relationship of the ureter, vas, and the prostate, and as well as seminal vesicle in this posterior side of the bladder. So this is what you have to keep in mind related to the vas deferens, seminal vesicle. We'll talk about a little bit about seminal vesicle, and this prostate gland will be emphasizing on. Move. Now this, what we call them as seminal vesicle, is a kind of blind pouch which is present on the lateral side of this particular like vas deferens, present on the posterior side or base of the urinary bladder. We have seen that this particular thing is lying in front of the rectum and lying in this particular posterior side of the urinary bladder. And if we are doing an examination, we call this par-rectal examination. We can feel this particular organ in the male subjects as well. As if it is inflamed, whenever you're doing par-rectal examination, it gets like a tender. So we get this particular feel of this particular organ, or inflammations of this or infections related to this as well as feelable. Now this fate of this seminal vesicle, the tube which is present in here joins with the vas deferens, forms this ejaculatory duct, and this is what we keep on asking in examination, and like less than 5% we get an answer to it, what happens to this part. Now this relationship we again emphasize on what is ampulla of the vas, what is this particular seminal vesicle, and what do they do, what are the fate of this, and what are the relationship of these structures in terms of ureter, how these things are related in this particular region, and what this particular ejaculatory duct is related to with the prostate gland, that what we are going to talk about. So move. This seminal vesicle produces a fluid, we call them a seminal fluid, which is a alkaline nature. And this particular thing has a coagulative tendency, so that this particular semen, which is having a coagulative nature because of this particular fluid which is present in seminal vesicle. And rest is physiological. We'll learn about physiology, about seminal fluids analysis, etc., etc. Coming to this particular, another important content, we call them as ejaculatory duct. Again, how this particular ejaculatory duct is there, how it is formed, what are the relationship of the ejaculatory duct in terms of formations, in terms of the position. So where we are going to see this ejaculatory duct and where it is ending or emptying to. So it is formed by this union of the vas deferens as well as the seminal vesicle duct. At forming of this particular duct happen to take place at the back side of this particular kidney, back side of the urinary bladder. We call this particular thing is formed on the base of the urinary bladder. After that it pierces through this particular structure lying deep to it. We call them as prostate gland. So it runs to the substance of the prostate gland and then penetrates to this particular channel of the outflow channel of the urinary bladder. We call them as urethra. We call that part of the urethra, we call them a prostatic part of the male urethra. It opens in the two sides of it. By any chance, if this particular ejaculatory duct is blocked, we do not have this particular semen flowing through them, and we have a clinical condition. We call them as like agiospermia or depending on what is happening as a consequence of infertility.
Now coming to this particular organ of today's importance, we call them as prostate gland. So this particular prostate gland we are going to talk about is the positions of the prostate gland. So it is situated at the neck of this particular urinary bladder, lying in the neck over here, and in between and lower limit of that we have a support structure. We call them as deep perineal pouch, also known as urogenital diaphragm. So in between this particular neck and this particular urogenital diaphragm, which is also deep perineal pouch with its content, which is limiting this particular prostate gland. And you can see this prostate gland is encircling or wrapping around this outflow of the urinary bladder, which is urethra. Now this part of the male urethra, we call them as prostatic part of male urethra. Now histologically, if you're going to see how this particular prostate gland is there, we call this prostate gland as a fibromuscular glandular organ. That means it has a fibers, it has a capsule which is wrapping around 10 structures. It has muscle there which is known as puboprostaticus, which is part of which is a part of like a pubococcygeus muscle, and it has glands which is present in it, which is capable of producing secretions. We call them as prostatic fluid. Now we call them as fibromuscular glandular organ, which is lying between the neck and this particular thing we call them as urogenital diaphragm, also known as this particular deep pouch. This organ can be again palpated. Doing clinical examination, we call them as like par-rectal examination. So if you are just like examining a patient through the par-rectal digital examination, we can actually feel this particular organ. If it is enlarged, we can feel that, and this particular enlargement goes for the disease entity of the prostate gland. Other than this, this particular prostate gland is pierced by this ejaculatory duct, right side and the left side. So we already have seen this ejaculatory duct, which is present on the neck of the urinary, or posterior side or base of the urinary bladder, piercing through this particular prostate gland and opening into the prostatic part of the male urethra. Now this particular prostate gland holds some kind of glands which are present in it. We call them as prostatic gland. So that particular prostatic gland capable of producing secretions, we call them as prostatic juice or prostatic fluid. That prostatic fluid which is present has different categories or different entities or different functions. So this particular prostatic fluid produces a fluid, we call them as prostatic juice or prostatic fluid, which is liquefying the semen, which is opposite thing is done by this secretion which is coming from the seminal vesicle. The seminal vesicle is coagulating the semen or this particular content, and this one is liquefying it. That adds this particular semen, gets this particular liquefied by this. And in physiology, of course, you have these enzymes which is you have to study, and what are the things, how long this coagulation happens, if this particular coagulation happens earlier or if this particular coagulation doesn't happen, we have a problem accordingly. So in the physiology you learn about that. Now if you just like going to talk about this prostate gland, it looks like a cone shaped or just like a wedge shaped structures, and this particular thing is supported on this particular urogenital diaphragm and reinforced laterally by this muscle, pubococcygeus muscle. And this particular pubococcygeal muscle fiber incorporates into this prostate gland. We call them as puboprostatic fiber. That's why we call this gland as a fibromusculoglandular organ. And this particular prostate gland is covered by double layer of fascia. We call them as superficial fascia, deep fascia. Likewise, we have this particular deep fascia which is present in the deep plane, which is true capsules of this particular prostate gland. In front of the true capsule, which has a condensation of the pelvic fascia, which forms the false capsule. What lies in between true capsule and false capsule is important for us. What lies in between this true capsule and the false capsule is that prostatic venous plexus, and this particular prostatic venous plexus mingles with the vesicular blood venous plexus. We'll talk about that in short time. So this particular prostate gland theoretically can be divided into 5 parts. Based on how this particular urethra splitting it. So it is split urethra, you see that, which is splitting through this particular prostate gland and splitting this particular prostate gland into ill-defined lobes. We call this anterior lobe, posterior lobe, and lateral lobe right side, lateral lobe left side. Now if you see this as a coronal section, if you see that on a sagittal section, this is again prostate gland. Now you look at this gland which is anterior lobe, and this is whole thing, we call them as the posterior lobe, which is the back side, this one. Now if you look close, this prostate gland on the posterior side, it pierced by the ejaculatory duct. Now as this particular ejaculatory duct is piercing this prostate gland and emptying into this prostatic part of male urethra, it is splitting the posterior lobe into upper lobe small and lower lobe posterior lobe big.
So this upper posterior lobe, we give a special name to it. We call them as median lobe. So this median lobe lying just below this particular neck of the urinary bladder and making an elevation there, we call them as uvula. Now this median lobe is of clinical concern. So when this prostate gland enlarges, the greater enlargement we see that involving this median lobe. That enlargement of the prostate gland, we call them as benign prostatic enlargement. In short, we call them as BPH. So this benign prostate enlargement, which happens in like 95% of the male individual beyond age of 60 years or 50 years because of the hormonal stimulation, happens because of the median lobe enlargement. If you see this median lobe, it is lying close to this bladder neck. Now if this gland enlarges, this particular bladder neck gets obstructed. So this male individual beyond that particular age have this enlargement over here, has a difficulty in passing urine. And we call them this particular problem as bladder neck obstruction, BOO. So that particular clinical problem we'll just give an example how these things come over here. So this median lobe of the prostate gland again is a point of clinical interest. Why this is interested? Because this often comes with the clinical problems. Why this comes with the clinical problem? Because this particular median lobe of the prostate gland enlarges in often 99 to 100% of the male individual. When we get a case on this and we have to explain the patient, this is a natural thing which happening, we cannot do anything about. We can do some medicines which can like subsidence this particular clinical problem, or we go for surgery depending on how enlarged this particular gland is. Moving from here, this is again one important thing related to this prostate gland. Rather, we see that many times these particular features are coming into the prostate gland as in terms of as this prostate gland encircling on this urethra or prostatic part of the urethra. The prostatic part of male urethra have got more feature than that of rest of the urethra. So we study detail about the prostatic gland or prostatic part of the male urethra. I'll just explain with the picture that will help us to understand the salient features. So this is the cross-section picture of the male urethra that we are seeing here. So this particular prostatic part of the male urethra, the posterior wall of it is projected in here. So there are few things that you have to understand out here. This particular thing we call them as ridge, which is present on the prostatic part of male urethra posterior wall. This ridge we call them as urethral crest. Now this particular ridge, which is running longitudinally towards this length, have a midline swelling. This midline swelling we call them as colliculus semilunis. So this elevation which you're seeing here, which is present in here, we call them as seminal colliculus swelling. So seminal colliculus, which is a midline swelling within this ridge. What ridge? We call them as urethral crest. Now if you have these things elevated, we have a depressed point here and here as well. So this depressed side on the other side of this particular urethral crest, elevated margin, we call them as prostatic sinus. Now what importance out here is that every point out here is important because everything have got a feature. Now if you look close at the middle part of this seminal colliculus, which is a midline swelling on this urethral crest, we see opening of these two, which is lying over here. We call them as opening of the ejaculatory duct, which you are familiar with. And in the middle we have the opening of the prostatic utricle. This prostatic utricle is an embryological remnant. We can ignore that because that do not have that much of intense clinical importance, but it is there. But for us we cannot. So we have this particular understanding on this middle part of this. We have this opening of the ejaculatory duct. By any means, by any chance, if it is blocked, we have a blockage of the semen flow. We get a clinical condition based on that. Next thing is that this particular space which is lying on next to it, we call them as the urethral sinuses. All the sinuses, you can see the tiny holes are there. The prostate gland is present with the glands which is producing the secretions. We call them as prostatic fluid. That particular gland is producing the secretion through this duct and opening into this particular crest over this region. Now what happens? These are blind pouches. This particular tract communicates with the urine, which is a contagious material, may be there if you have infections. If you have urine infection, there are every chances of poor flow, especially if you have a poor flow. This particular flow of the urine will be sluggish, and this particular urine may just get inside this particular glands which is emptying into it. If you have this particular infection move to this particular
through these glands, we get a clinical condition. We call them as prostate gland infection. In short, we call them as prostatitis, which is hella difficult to treat because this is our blind pouch. We cannot wipe out the secretions completely and the infection stays there. So it leads to a chronic problem. So these prostate gland infections often leads to a chronic course because of the poor drainage of these particular glandular secretions. And these particular infections lead to infections of the prostate gland. That's what you have to understand out here. And apart from this, these descriptions of this several times, several times about this particular thing, what I have mentioned, emphasizing on these 3 points, will be narrated in examination. So we prepare this particular internal feature of the prostatic part of the male urethra with a schematic diagram for examinations and as well as the clinical problem related to this particular prostate gland. Blood supply of the prostate gland is coming from the vesical artery, which is supplying this particular bladder, especially the inferior vesical artery, puts a blood flow through it. That's an easy part. Second thing is that, which is of importance here, is that the venous drainage. As I have mentioned, this particular prostate gland have the blood vessels. They mingle with each other. They make a plexus. We call them as prostatic venous plexus. This prostatic venous plexus lies between the 2 ports of the prostate fascia. We call them as superficial and deep fascia of the prostate gland. So this particular prostate gland fascia, which is holding this particular prostatic venous plexus, has a communication with this bladder plexus. Now this bladder plexus normally drains to the internal iliac vein. Doesn't have any problem whatsoever, but this has a supernumerary or a kind of special communication with this venous plexus with this vertebra. Now this particular vertebral venous plexus devoid of the valves, we call them as Batson's venous plexus. So this particular channel which is communicating with the prostatic venous plexus with this vesical venous plexus communicating with the vertebral venous plexus is a valveless channel. So there will be a blood flow or reversal of blood flow will be there whenever we have increased intra-abdominal pressure rise. Now, that's not a problem. If it is skipping through that particular region, we do not have the problem unless until we have a disease, especially threatful disease like tumors of the prostate gland, tumors of the bladder. If you have tumors of the bladder, if you have tumors of this particular prostate gland that easily leaks through this particular venous channel, goes to this prostatic venous plexus, to this particular vertebral venous plexus and ends into this particular region like bones which is lying in the pelvic region like sacrum, pelvic bones, vertebral bones, and eventually can reach to the central nervous system, traveling through the venous plexus to this particular CSF, reaching to the brain. So metastasis of this prostate can reach to central nervous system. Explain why. So that particular thing comes again. In bladder I mentioned that this particular point again. So this is a kind of reincarnation of things. Both enlargement of the prostate gland. This is the last thing we are going to emphasize over here. We mentioned about there are 2 kinds of enlargement of the prostate gland, cancerous and other is non-cancerous. Non-cancerous we call them as BPH, benign prostatic enlargement, which happen often in 99% of the male individual beyond some certain ages because of the hormonal stimulation. Now this benign prostatic enlargement involves the median lobe of the prostate gland. Again, median lobe of the prostate gland present out here, which enlarges and blocks this particular bladder neck. And if this bladder neck is obstructed, flow through the urine through this particular tract is obstructed and patient gives the clinical signs of prostatism or problem like poor flow, standing for a long time, pee is not coming, or if it is emptying, incomplete emptying, the bladder is filled up with the urine, incomplete evacuation leads to recurrent infections or urinary infection, several time night waking. These are the frequent complaints these particular persons have. You can understand why these things are happening because of the bladder is not emptied. Other thing, we call them as the cancerous growth. The cancerous growth of the urinary bladder often happens in the margins or lateral lobes of the prostate gland. So it is encircling the widest part of this particular like prostate bladder. So this particular prostate cancer happens more in periphery and benign enlargement more happens in central part. That's why this central enlargement often presents earlier than the peripheral presentations of the cancers. So this is the thing we talk about benign prostate enlargement. Flow is poor, emptying, taking long time. Even it is emptying, taking blood, urinary blood is not emptied. Again, they have to come back again. And it often happens in the male individual, particular age, and it happens at the night time more frequently. So these particular regions of the prostate gland, clinical problems related to the prostate gland, vas deferens, and as well as this particular seminal vesicle, ejaculatory duct, as well as the relationship of the vas with this male ureter
is important for us. So prepare that well, and I assume this is the last lecture related to this particular pelvis and these particular entities. Soon we'll be moving to this the neuroanatomy sections next week or mid of the next week onwards. So that will, whatever the things we cover in the next 1 week or 10 days lecture, that will be covered in your exam syllabus questions, which is includes the lower limb, abdomen, pelvis, and as well as this particular content of the central nervous system, brain, whatever the things is covered will be surfacing in the examinations as a exam content. That's all. Thank you. আরও ইতিবাচক বার্তা নিয়ে ফিরে আসছি একটু বিরতির পর। চোখ রাখুন টিভির পর্দায়। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিংক পজিটিভ, বি পজিটিভ। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেক আপ, পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ। সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ, এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। মাত্র 1400 টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পীঠের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পীঠ। প্যাকেজে থাকছে রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা, ইসিজি, এক্স-রে, ইউরিন টেস্ট, লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা, মাত্র 50 টাকায় ফুল বডি চেক আপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস, সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য। তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয়, বরং স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে। We are working with several portals under the leadership of our Honorable President, Mr. Mallapit sir, which are completely free and online. We are mainly working with 7 portals. These portals are very important for social development and institutional development. First of all, the telemedicine portal, which is www.edocshmc.com. This is very important portal in Number 2, admission portal is www.gowithadmission.in, is managed by the portal. It is very important portal for the admission of students. Number 3, job portal is www.theseva.in. It is very important portal for students' job. Number 4, entrepreneurship portal is www.formustry.in. It is very important portal for entrepreneurship. After that, I will say digital market or e-commerce site. It is very important portal for any artist. It is managed by the portal www.sdmarket.in. After that, I will say Samaj Bandhu portal. We manage it through this portal www.samajbandhu.in. And finally, I will say Santiniketan Academy. It is managed through this portal www.sscademy.in, which is very important portal for co-curriculum activity. Thank you.
Amidst the lush green area of Rani's Khamar, a silent revolution is unfolding. The emergence of Tripura Shantiniketan Medical College, a dream institution taking shape in the heart of nature. Just beyond the bustling city of Agartala, in the tranquil rural expanse of Rani's Khamar, a new era in medical education is quietly being born. It's hard to believe without witnessing it. Right here, surrounded by the serenity of nature, stands the Tripura Shantiniketan Medical College. What was once an ambitious dream and academic excellence. For only 150 seats, aspiring doctors from 21 states across India rushed to apply. From West Bengal, Assam, Bihar, Orissa, Jharkhand, Delhi, Maharashtra, Tamil Nadu and more, young minds with dreams of healing now walk the green paths of Rani's Khamar. This exceptional achievement has not gone unnoticed. The college has been honored by both the India Book of Records and the Asia Book of Records for assembling such a diverse and pan-Indian student community, a feat unmatched across 48 countries in the Asian continent. This is not just a matter of pride, it is a historical moment. Speaking of this remarkable journey, the chairman and visionary behind the institution, Mr. Malay Pit, shared, "I had dreamt of building an institution on this very soil of Tripura, one that would nurture compassionate and globally competent doctors. The excitement and trust of the students today inspire us and deepen our sense of responsibility." The college has also raised the bar for medical infrastructure, a new generation of skilled and sensitive doctors. That such a revolutionary initiative has emerged from a relatively unknown corner of a remote border state underscores a powerful truth. With vision, dedication and the right direction, even the periphery can become the center. Today, Tripura Shantiniketan Medical College is more than just a building. It is a promise, a dream and the dawn of a new era. Beneath the open skies of Rani's Khamar, this institution stands tall, built not just of bricks and cement but of ambition, unity and the potential of untapped talent from across the nation. This college belongs to today's Tripura and tomorrow's India. আমার নাম বিষ্ণুপ্রিয়া পাল। আমি মুর্শিদাবাদ জেলার বড়মা থানার ছোট্ট গ্রাম থেকে এসেছি। এবার আমি এমনি শরীর খারাপ ছিল, তারপরে দেখালাম, তখন মোটামুটি ভালোই ছিলাম। এনাকে দেখালাম দুবার, একবার দেখালাম ভালোই ছিলাম, তারপর আবার রিপোর্ট করতে বললো, সেসব রিপোর্ট করা হলো সমস্তটাই। যখন আজকে এলাম তো আবার পরিষেবা তো ভালোই লাগছে, এখানকার সব কিছুই ভালোই বটে, সবই ম্যাডামরাও ভালো, স্যারটাও ভালো, সব কিছুই ভালো, কোনো কিছু এখানে অসুবিধা কিছু নাই। নমস্কার, আমি ডক্টর অয়ন গোস্বামী, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাট শান্তিনিকেতন মেডিকেল কলেজ। একটা সংবাদ দেওয়ার জন্য আজকের এই কথাবার্তা। তো আমাদের শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোম আবার নতুন রূপে পথ চলা শুরু করছে। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের একটা সহযোগী সংস্থা হিসেবে এই নার্সিং হোম গড়ে উঠেছে। তো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন তারা নিয়মিতভাবে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোমেও পরিষেবা দিচ্ছেন। সমস্ত ধরনের আউটপেশেন্ট ডিপার্টমেন্ট পরিষেবা, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি অপস, পেডিয়াট্রিক্স, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপি সবকিছুই এখানে চালু হয়ে গেছে। ডায়ালিসিস পরিষেবা এখানে আগে থেকেই ছিল, এখনো হচ্ছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই নার্সিং হোম শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোমে আসুন। এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের ডাক্তারবাবুরা নিয়মিতভাবে পরিষেবা দিচ্ছেন। জেনারেল সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স এর সমস্ত সার্জারি, ল্যাপারোস্কোপি সমস্ত পরিষেবাই এখানে শুরু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে আসুন, পরিষেবা গ্রহণ করুন। নমস্কার। আমার নাম পাপিয়া বিশ্বাস, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টাফ নার্স। আমার পেশেন্ট নিয়ামক শেখ। তো পেশেন্টটা পেন ইন অ্যাবডোমেন অ্যান্ড জন্ডিস নিয়ে অ্যাডমিশন হয়েছিলেন। এখন পেশেন্টটা উইপেল সার্জারির পরে পেশেন্টটা এখন কেমন আছে আমি পেশেন্টের কাছ থেকে শুনে নেব। দাদু এখন কেমন আছো? বলি, এই পেশেন্টটা জন্ডিস নিয়ে আগে কলকাতায় অপারেশন হয়, পরে আমার এনার জন্ডিস আবার ফিরে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে এটার সিএ হেড অফ প্যানক্রিয়াস একটা আছে এবং প্যানক্রিয়াসের গ্রোথ আছে, লিভারের সমস্ত ডাইলেট হয়ে গেছে, সিভিয়ার জন্ডিস এবং কমন হেপাটিক ডাক্ট ডাইলেটেড। সেখানে হুইপুলস অপারেশন একটা বলে একটা প্রসিডিওর করেছেন ডাক্তার সান্যাল স্যার, এখানে প্রফেসর ইউনিট 1-এর হেড। তো উনি যে অপারেশনটা করেছেন এটা অত্যন্ত জটিল। এই অপারেশনটায় হেড অফ প্যানক্রিয়াস বাদ দিতে হয়, ডুয়েডাম বাদ দিতে হয় এবং পার্ট অফ স্টোমাককেও বাদ দিতে হয় এবং সিপিটি যেটুকু অংশ থাকে তার সঙ্গে জেজোনোস্টমি বা গ্যাসোজেজোস্টমি করে রুবেন বাই একটা করা হয়। সেইটা উনি করেছেন এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ আছে। আজকে অপারেশনের কতদিন হলো স্যার?
17 নম্বর দিন। 17তম দিন। পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ, বাড়ি যাওয়ার মুখে। এখন পেশেন্ট মুখে খাচ্ছেন, জন্ডিসও কমে গেছে, এখন ভালো আছে। এটা আমাদের একটা বিরাট সাফল্য এবং আমাদের গোটা কলেজের পক্ষ থেকে এবং আমাদের স্টাফের পক্ষ থেকে ডক্টর সুমিত সান্যালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দাদু, এখন তুমি কেমন আছো? একটু বলে দাও কেমন আছো? ভালো আছি। এখানে পরিষেবা কেমন লেগেছে তোমার? এখানকার পরিষেবা কেমন লেগেছে? সিস্টার ডাক্তাররা কেমন? সবাই ভালো? সবার ব্যবহার ভালো তো? ঠিক আছে। পরিষেবা ভালো পেয়েছো? থ্যাংক ইউ, ধন্যবাদ। রক্ত শুধু জীবন নয়, রক্ত মানে নির্ভরতা, মানবতা আর উন্নত চিকিৎসা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গোবিন্দপুর, মুলুক, বোলপুর, বীরভূম 731204 এখন নিয়ে এসেছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ব্লাড ব্যাংক এবং সম্পূর্ণ ইনহাউস ডায়াগনস্টিক ল্যাবরেটরি। আমাদের ব্লাড ব্যাংকে রয়েছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন, পিআরবিসি, এফএফপি প্লেটলেটস, জরুরি রক্ত সংরক্ষণ ও দ্রুত সরবরাহ, রক্তদাতাদের জন্য গ্রুপিং ও হিমোগ্লোবিন চেকআপ, থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট এবং এইচপি ইলেকট্রোফোরেসিস HPLC পদ্ধতিতে নিজস্ব ল্যাবে সম্পন্ন। ব্লাড ব্যাংকের এনকোয়ারি 7479001945। এর পাশাপাশি আমাদের উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাবে করা হয় হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি। এই সব বিভাগে সর্বোচ্চ মানের যন্ত্রপাতি ও প্রশিক্ষিত টেকনিশিয়ানদের দ্বারা পরিচালিত পরীক্ষা। গুরুত্বপূর্ণ টেস্টগুলির মধ্যে রয়েছে সিবিসি, পেরিফেরাল স্মিয়ার, রেটিকুলোসাইট কাউন্ট, পিটি, এপি, টিটি, আইএনআর, ব্লাড কালচার and sensitivity, direct and indirect womb test, LFT, AFT, electrolysis, iron profile, ferritin, HbA1c এবং HB electrophoresis HPLC মেথড, যার মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় আরও নির্ভুলভাবে করা হচ্ছে। ডায়াগনস্টিক ল্যাব এনকোয়ারি 7479008918, গোবিন্দপুর, মুলুক, বোলপুর, বীরভূম 731204। বিশ্বাস রাখুন, রক্ত ও রোগ নির্ণয়ে আমরা আছি আপনাদের পাশে। সেবা হোক নিখুঁত, নিরাপত্তা হোক নিশ্চিত। নমস্কার, আমার নাম জেসমিন খাতুন আর আমার দিদা হচ্ছে গোলবার বিবি, এখানকার পেশেন্ট। আমি লোকালে থাকি আর মেডিকেল কলেজের ক্যান্সারের রোগীদের ট্রিটমেন্ট করার খুবই ভালো, এখানে দেখা হয়। কেয়ারটেকার সবই ভালো আছে, এখন সুস্থ রয়েছে। যেহেতু আজকে 5th হবে আমাদের কেমো নেওয়া, আর 5th কেমো নেওয়ার পর বা এখন 6 চলছে, তো খুবই ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই রয়েছে, আল্লাহর রহমতে এখন ভালো আছে। তো আপনারা নিশ্চয়ই এখানে কন্ট্যাক্ট করবেন, এখানে আসবেন। এখানে সবকিছু কিছু ডিপার্টমেন্ট যাই আছে, কেমো হোক বা আরো অনেক রকম ডিপার্টমেন্ট আছে, এখানে ইজিলি দেখানো হবে। বোলপুর মহকুমায় প্রথমবারের মতো ব্রঙ্কোস্কোপি পরিষেবা চালু হলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর মহকুমায় প্রথমবারের মতো চালু করলো আধুনিক ব্রঙ্কোস্কোপি পরিষেবা। এখন থেকে প্রতি সোমবার ও বুধবার এই অত্যাধুনিক পরীক্ষা করা হবে বিশেষজ্ঞ ডাক্তার সৌম্যদীপ ঘোষের তত্ত্বাবধানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবার মাধ্যমে ফুসফুস সংক্রান্ত জটিল রোগ নির্ণয়ে আরো নিখুঁত চিকিৎসা সম্ভব হবে। NABH স্বীকৃত এই হাসপাতালের মাধ্যমে এখন বোলপুরবাসীর জন্য চিকিৎসা পরিষেবা আরো সহজলভ্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7479001718 অথবা 7479002836 এই নাম্বারে। হ্যাঁ, আমার নাম হচ্ছে জগন্নাথ সূত্রধর, বাড়ি গোয়ালপাড়া, শান্তিনিকেতন পাশে। নাক কান গলার ডাক্তারকে দেখেছি এবং ডাক্তারবাবু সত্যিকারই খুবই ভালো, ব্যবহার ভালো এবং এখানকার এগুলো ঠিক আছে, অসুবিধা নেই।
ওষুধ নিচ্ছে, এই প্রথমেই দেখানো হচ্ছে। এর আগেও আমি দেখিয়ে গেছি, এর আগে দেখিয়ে গেছিলাম চর্মরোগের ডাক্তার ওই যে সিস্টার ম্যামকে। ওনার ব্যবহার অত্যন্ত ভালো এবং একবার দেখানোর পর আমি অনেকটাই সুস্থ, মানে দীর্ঘদিন প্রায় এটা ভুগেছি আমি, কিন্তু তা ওনাকে আবার একবার দেখাতে আসবো আমি, এরপরে পরিষেবাটা ভালো। ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন নিয়ে এসেছে ক্যান্সারের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা, তাও আবার আপনার কাছে। আর চূড়ান্ত শহরে ছুটাছুটি নয়, সময়মতো চিকিৎসা শুরুই বাঁচিয়ে দিতে পারে জীবন। এখন থেকে প্রতি বুধবার ও রবিবার থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌম্য ঘোষ ও ডক্টর কৌস্তভ মণ্ডল। আপনার প্রিয়জনের জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা এখন হাতের মুঠোয়। একটি ফোনই বদলে দিতে পারে ভবিষ্যৎ। যোগাযোগ করুন 7479002836 অথবা 7479001718। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বীরভূমের বুকে এখন ক্যান্সার চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা। বিশ্বাস রাখুন, সঠিক চিকিৎসায় আশাও ফিরে আসে। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, ভালো যেখানে এখানে পরিবেশ খুব সুন্দর, ডাক্তার এবং চিকিৎসা করেছে ভালো, ভালো দেখাশোনা, কোনো অসুবিধা নেই। রোগীদের এবং সেবা শুশ্রূষা খুব ভালো। আমার নাম মানিক শাহ, খুব ভালো, ভালোই বলবো, কোনো অসুবিধা বলবো যে হ্যাঁ নিশ্চয়ই রোগীর ভালো চিকিৎসা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই আসবে, আসবে না কেন? পরিষেবা হচ্ছে ভালো, তাহলে আসবে না কেন? নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সেন্ট্রাল ল্যাবে কর্মরত। আমাদের এই সেন্ট্রাল ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা এই পরীক্ষাগুলি করা হয়ে থাকে। তাই প্রত্যেকের কাছে আবেদন, আপনারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ভিজিট করুন এবং এই পরিষেবা থেকে উপকৃত হন। ধন্যবাদ। নমস্কার, আমি এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এখানে চোখের ডাক্তার বাবুরা ভালো চিকিৎসা করছেন। আমি চোখের ডাক্তারকে দেখাতে এসেছি এবং সুন্দরভাবে চিকিৎসা করলেন। আর তাছাড়াও রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আইপিডি পরিষেবা, খুব সুন্দর ব্যবস্থা। এছাড়াও ওপিডি 10 টাকার বিনিময়ে খুব ভালো ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে এখানে এবং খুব ভালো চিকিৎসাও করছেন। আপনারা না এলে বুঝতে পারবেন না, আসুন, এসে পরিষেবা নিন। সকলে আপনাদের প্রিয়জনকে নিয়ে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। এইটুকুই, নমস্কার। আমি হচ্ছি ডক্টর অঙ্কন কুমার মাঝি, প্রফেসর, ডেন্টাল ডিপার্টমেন্ট, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমার ডান দিকে আছেন ডক্টর সায়ন্তন নাগ, ইনি ওরাল সার্জেন। আর বাঁ দিকে আছেন ডক্টর শেহাবুদ্দিন মণ্ডল, বিডিএস ক্লিনিক্যাল টিউটার। এটা হচ্ছে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট। ওদিকে ক্লিনিক আছে। এই ডেন্টাল ডিপার্টমেন্টে মোটামুটি আমাদের এই ডেন্টাল ডিপার্টমেন্টে সমস্ত রকম কাজকর্ম, ছোটোখাটো কাজ, দাঁত তোলা থেকে শুরু করে যত রকম আধুনিক চিকিৎসা আছে, বড় কাজ, ক্যান্সার অপারেশন, সমস্ত কিছু এখানে আমাদের এখানে সুষ্ঠুভাবে, সফলভাবে, ভালোভাবেই করা হয়। আমরা আরও কয়েকজন আমাদের এখানে স্টাফ আছেন, ওনারা বিভিন্ন দিনে আসেন। আমি আসি সপ্তাহে একদিন, মঙ্গলবার করে। আমার স্পেশালিটি হচ্ছে প্রস্থোডন্টিক্স, মানে যেগুলো ফিক্স দাঁত বা ক্রাউন ব্রিজ, কমপ্লিট ডেঞ্চার, মানে দাঁত বাঁধানো, এটার উপরে আমরা স্পেশালিটি ডিপার্টমেন্টে। তাছাড়াও আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, স্পেশালিস্ট ডিপার্টমেন্ট আছে, যেমন ওরাল সার্জন আছেন, হ্যাঁ 2 জন ওরাল সার্জন আছেন, ফুল টাইম স্টাফ আছেন, হ্যাঁ 3-4 জন, যারা প্রতিদিনই সোম থেকে শনিবার পর্যন্ত থাকেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হচ্ছে এখানকার একটা খুবই গুরুত্বপূর্ণ হসপিটাল। এই হসপিটালে সমস্ত রকম চিকিৎসা ভালোভাবে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে, অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে এখানে করা হয়। এখানে প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, আদার্স যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের অভিজ্ঞ চিকিৎসক আছেন। ওই অভিজ্ঞ চিকিৎসকরা খুব সুন্দরভাবে সমস্ত কিছু চিকিৎসা করেন। এখান দিয়ে পেশেন্ট আসে, পেশেন্টদের মাত্র 10 টাকার একটা টিকিট করে এখানে সমস্ত রকম ফেসিলিটিস তাদেরকে দেওয়া হয়। এবং আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা আছে। এটা হচ্ছে এই কলেজের একটা প্রাইম ফেসিলিটিস। একদম বলতে গেলে প্রায় বিনা পয়সাতেই এখানে পেশেন্টরা সব চিকিৎসা পান। পেশেন্টদের ফেসিলিটিস খুব ভালো দেওয়া হয়। এখানে সমস্ত রকম টেস্ট, অত্যাধুনিক টেস্টের ব্যবস্থা আছে, মেশিনপত্র সব আছে। এগুলো শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটা গর্বের বিষয়। আমার নাম নাজির আহমেদ, আমি বোলপুর সিঙ্গিগ্রাম থেকে এসেছি। আমার গত 24শে সেপ্টেম্বর ACL আর মিনিস্কাস সার্জারি হয়েছে কলকাতায়।
আমি এখানে ফিজিওথেরাপি করার জন্য এসেছি। এখানে ফিজিওথেরাপিস্ট যথেষ্ট ভালো, ওনাদের ব্যবহারও ভালো, যথেষ্ট সময় দিয়ে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছেন। আমি যথেষ্ট লাভদায়ক হয়েছি। When knowledge speaks directly to the listener, a unique journey into the world of health and healing, simplified just for you, where your well-being is our mission. Because behind every good doctor is a great classroom. Chikitsa Pathshala. Learning medicine anytime, anywhere. So, the future of medical learning is here. In the journey of healing, every heartbeat of knowledge counts. Welcome to Chikitsa Pathshala, where future doctors take their first steps. So tune into Chikitsa Pathshala. So don't miss it. Positive Barta. Think positive, be positive, positive Barta. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিংক পজিটিভ, বি পজিটিভ। ওকে, এই যে সুভাষিস স্যার এসিটিএইচ পড়িয়ে দিয়েছেন, এসিটিএইচ সুভাষিস স্যার এখনো পড়িয়েছেন? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল কর্টেক্স, এসিটিএইচ করেছে? ওখানেই তো একসাথে এসিটিএইচ করানোর বলার কথা ছিল, নিশ্চয়ই বলবেন। ওকে, উনি পড়াচ্ছেন তো এটা? তো সো ইউর এন্ডোক্রিন সিস্টেম ইজ অলমোস্ট ফিনিশড। ওকে, স্যার ওটা করালেই হয়ে যাবে। তো টুডে উইল বি স্টার্টিং মেল রিপ্রোডাকশন। ওকে, so reproductive system, male reproduction we will take 2 classes, then female reproduction we will also take 2 classes. চলে আসো, বলতে হবে। So anyhow, বলো সেক্স ক্রোমোজোম কি কি হয়? এগুলো তো তোমরা পড়েছো। what are the sex chromosomes? হ্যাঁ, X and Y, good. ছেলেদের কি থাকে? X and Y দুটোই থাকে। শুধু Y থাকলে তো হবে না, ছেলে X Y দুটোই থাকতে হবে। ওকে, so both the chromosomes should be present, and female এর ক্ষেত্রে double X, right? So further you know all these things, we will discuss it from here. So in case of male, even if there is X and Y, both genes are present, there is a very important factor, okay, that's or gene that's present in the Y chromosome. So this is your Y chromosome. So one gene is present in the Y chromosome, SRY. Okay, so SRY gene of Y chromosome. What is SRY? SRY means sex determining region of Y chromosome. SRY gene. Okay, sex determining region, sex, region or Y. Okay, so sex determining region of Y chromosome, sex and region. Okay, so this is around this area of the Y chromosome. বইতে ছবি আছে দেখবে। What is the importance of this? The importance of SRY chromosome is this SRY gene is very important. This SRY gene is very important to determine if the person is actually male or not. Okay, so often during এখন হচ্ছে athletes are often concealing their original identities and coming to this is not doping, this is actually cheating. Okay, say a lot of female athletes, male athletes or transgender athletes also, okay, who has male reproductive system, so they also cheat on their not the test. আমার টেস্ট ফেস্ট গুলো আসছে, টেস্ট না, ওরা কিসে স্পোর্টসে চিট করে, so they cheat in sports. So this SRY gene is tested. What is tested? If this SRY gene is found, then he is definitively okay, definitively he is male. Even if he doesn't have any external male genitalia, even if he doesn't have okay contrasting or significant male features, this presence of SRY gene in her body, okay, will definitely determine that he is a biological male.
So ওই যে টেস্ট গুলো হয়, this SRY gene is tested. Now further, suddenly why are we talking about this gene? Because this gene actually confirms if you are biological male or not. Okay, every male should have it, and anyone who doesn't have SRY gene is considered not a biological male. Okay, so anyone who has SRY gene cannot compete in female athletic competition. So এটাই টেস্ট করা হয়, ঠিক আছে। নেক্সট, this SRY gene, it also influence two factors. What are those two cells? Namely Leydig cells. এগুলোর নাম তোমরা অলরেডি শুনেছো 11-12 এ যখন পড়েছো, আমরা এবার এগুলো ডিটেইলস পড়বো। ওকে, and Sertoli cells. Okay. So these two cells actually take very important function also in case of male reproductive physiology. What are those functions? This Leydig cell, okay, very important. Leydig cell, it is responsible for development of male organ. First, development of male organ. Second is Wolffian stimulation. Lekho, banan lekho, Wolffian. So in case of after birth, okay, not after birth, there is a before birth, there is a Wolffian duct and Mullerian duct present. Okay, so that's Wolffian stimulation and Mullerian stimulation does to a person. So this Wolffian stimulation, okay, that is secreted by, not secreted, that is stimulated by this Leydig cell. So first was male reproductive organs, second is your Wolffian stimulation. Okay, Wolffian stimulation will stimulate a person to be male. Okay, this Wolffian stimulation and male reproductive organ development. And third is very important, that's একটা হরমোনের নাম বলো, এখানে তোমরা পড়েছো টেস্টোস্টেরন. So actions of testosterone, okay, also is dependent upon this Leydig cell. What about Sertoli cell? So there is Wolffian stimulation, so there must be Mullerian inhibition. Okay, so that is done by anti-Mullerian hormone. Mullerian হলে কি হবে, ওরা তো মেয়ে হয়ে যাবে, so Mullerianটাকে আমাকে ইনহিবিট করতে হবে. So Wolffian stimulation is done by Leydig cell and Mullerian inhibition is done by Sertoli cell. So by both ways, একটা হচ্ছে স্টিমুলেট করছে and another way they are inhibiting the Mullerian part by AMH. What is AMH? Anti-Mullerian hormone. Okay, so this anti-Mullerian hormone is secreted by these Sertoli cells. So this is Sertoli cells first function, and second function is also they. So arekta jinis dekho, this Leydig cell were actually male reproductive organ development was stimulated by Leydig cells, but Sertoli cells inhibit female reproductive features. So along with secreting AMH, which is anti-Mullerian hormone, okay, যেটা Mullerian stimulation কে আটকাবে, it also secretes, not secrete, it also helps to negate first action AMH, second action negate what? Female reproductive development. So they also inhibit the female reproductive development. Okay, so Sertoli is actually inhibiting factors, okay, and Leydig is actually stimulating factors. So this Leydig and Sertoli cells এখন অল্প করে বললাম, পরে আমরা আরো ডিটেইলে পড়বো. So these two cells are stimulated ultimately by this SRY gene. So that's why this SRY gene is very much important in case of male reproduction. Okay, so now we'll move on to what? Puberty. So ছোটবেলা ওদের এইগুলো হয়ে গেল, Mullerian stimulation, Wolffian stimulation done, anti-Mullerian hormone and Mullerian inhibition is done. So the person comes out as a boy or a guy. Now বড় হচ্ছে, he is growing. Okay, now after growing what will happen? Puberty will commence. এই যে আমাদের এখন মুস্টাচ আছে, ওকে, বিয়ার্ড আছে, সেগুলো বাচ্চাদের থাকে না, হঠাৎ করে কখন হবে? পিউবার্টির সময়। অলসো
along with, so this is secondary sexual features. Primary sexual features are development of sex organs, not only outside but also inside. ভেতরের যে তোমার টেসিস থেকে শুরু করে উপরের টোটাল যে pathway, all of these things, those vast difference, all of those things which are actually important, epididymis, all the structures, okay, that will also that is also male reproductive system. So all the development also happens slowly by this Leydig cell, or not by the Leydig cell, by stimulation of the Leydig cell, and ultimately commencement of puberty happens. Okay, so commencement of puberty happens. Only after that a person will be able to secrete what? A testosterone. Okay, so before puberty an important thing happens, otherwise which will be puberty stimulated. So how is this puberty stimulation happens? Very important. And remember, whenever the person goes beyond puberty, he or she both enters what age? Reproductive age. ঠিক আছে? So any guy after commencing puberty can become of reproductive age. যে কোনো বাচ্চা 13-14 বছর বয়সেও সে কিন্তু বাচ্চার বাবা হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? Next, so puberty. Now before puberty there is very important hormone GnRH secreted from hypothalamus. বলেছিলাম অলরেডি। সো এই GnRH এর ফুল ফর্ম বলো, আমি পড়েছি, বলো তুমি যাও, পেছন থেকে কেউ বলো, তোমরা তো পারবে। এই বলো GnRH এর ফুল ফর্ম বলো, শিগগির বলো। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এটা তো সোজা ছিল। এনিওয়ে, দিস ইজ ফ্রম hypothalamus. Okay, so now by the stimulation of GnRH pituitary te ki release hoy? What are the two hormones released from pituitary by the effect of GnRH? FSH and LH. FSH and LH. So what is important here? Now the thing is, puberty, before puberty commencement there is continuous release of GnRH. Continuous release. This is a little bit confusing because after puberty only commences when the GnRH secretion becomes pulsatile. So before puberty this GnRH secretion is continuous. Why? Because of two very important factors. Those are called actually GABA and melatonin. Okay, so these two actually helps this GnRH continuous secretion. So continuous secretion actually happens via these two GABA and melatonin. These two helps in continuous secretion of GnRH. Now whenever continuous secretion happens, it will provide negative feedback. That negative feedback pathway I have talked about. Hypothalamus, এখান থেকে আমার আসছে GnRH, then there is pituitary, এখান থেকে আসছে FSH and LH. So whenever there is more GnRH, there should be increased production of FSH and LH, but FSH and LH should be maintained. So ultimately increased amount of GnRH, okay, will ultimately provide negative feedback to hypothalamus. So that's how more continuous GnRH secretion will ultimately provide negative feedback mechanism, which will ultimately lower your FSH and LH secretion. So lowering your FSH and LH secretion is the reason puberty cannot commence. Okay, so during puberty what happens? During puberty something happens so that this GABA and melatonin activity is ceased. Now GnRH can not ceased actually. This GABA and melatonin activity ceases. Continuous secretion. This GABA and melatonin was not ceases pulsatile secretion. Okay, so this GABA and melatonin was ceasing pulsatile secretion during their puberty. Now whenever puberty commences,
this GABA and melatonin activity is reduced, so that GnRH can be secreted pulsatile in pulsatile manner. Pulsatile manner মানে অল্প অল্প করে রিলিজ হয়, ঠিক আছে, like pulses. So this pulsatile secretion happens, and so the LH and FSH secretion is now continued. বুঝতে পারলে কিভাবে হয়? So the important factor which takes part after this cessation of GABA and melatonin activity কি হয়? The important factor টার নাম হচ্ছে একটা প্রোটিন named kisspeptin. কি? Kiss and peptin. Kisspeptin একসাথে, ঠিক আছে? This kisspeptin is a protein during puberty. It helps in ultimately commencement of your puberty. Now this kisspeptin, how this comes along? So যখন আমরা ছোট থাকি বাচ্চাদের ক্ষেত্রে you will see a lot of adipose tissues, a lot of body fat. So this body fat is actually a heat source, energy source. So this body fat is your energy source. This energy is needed. This energy is needed for the commencement of puberty. Now this body fat storage will ultimately stimulate one thing, that is leptin. Okay. So this happens in the periphery because body fats are there in the periphery. So in periphery, this body fat storage when is adequate, okay, the body fat storage when adequate, the body sends a signal that okay, I have enough body fat storage, now my body is very much well accustomed to go into puberty. One thing you will notice, malnourished children যাদের adequate body fat থাকে না, those children often malnourished, often neglected, they have a late commencement of puberty. এই কারণে, because they don't have the adequate body storage, body fat storage, so that they have enough energy to commencement puberty to stimulate leptin properly. So any kind of malnourished, okay, marasmus, kwashiorkor বাচ্চারা, malnourished বাচ্চারা, they will have little bit late commencement of puberty because of not having adequate body fat storage. Now when there is body fat storage is adequate, your brain receives a signal ki my body is now accustomed or my ready to commence puberty. So then this body fat storage actually stimulates. আর এই body fat storage দেখবে puberty পরে আস্তে আস্তে কমে because they are stimulating this leptin and they are also decreasing, okay, slowly. So this stimulation of leptin ultimately stimulates this kisspeptin to come into work. Okay. So this kisspeptin to come into work, and this kisspeptin will then ultimately via GnRH neurons, remember ultimately ব্যাপার তো সেই GnRH রিলিজ না হলে কিছু হতে পারবে না. So ultimately the factor comes, ঘুরিয়ে ফিরিয়ে সেই GnRH ই আসবে. কি করে? Now GnRH neurons stimulate this kisspeptin, stimulates this GnRH neurons via একটা নাম আছে 54, কি GPR54. This is the receptor of kisspeptin. In physiology there is some things you may hate, I also used to hate and I still hate, but you have to remember because question comes. হট করে যে কোনো জিনিস বলার সময় হট করে তোমাকে একটা ট্রান্সপোর্টার, একটা রিসেপ্টর, always there are receptors, transporters, okay, you cannot do anything about it, you have to remember. দেখো হট করে একটা রিসেপ্টর চলে এলো, because if there is no receptor, kisspeptin কোথায় আসবে? Okay, so kisspeptin must have a receptor, that receptor is GPR54. বুঝতে পারলে? So this GPR54 receptor, via this GPR54 receptor, the GnRH neurons actually get very much stimulated. Now this kisspeptin will help in pulsatile secretion, and also this GABA and melatonin activity is reduced, so the cessation of cessation of pulsatile secretion doesn't happen, so GnRH cannot be released continuously, ultimately resulting in this pulsatile secretion. So via all these 2 or 3 mechanisms, GnRH pulsatile secretion is achieved by what? By kisspeptin, by GABA melatonin, and also
via this leptin also is important. Leptin এর নামই নিতে হবে, because when there is no leptin, when there is less leptin, no activation of this peptin can happen. So adequate body fat storage, all these factors ultimately will take part in commencing your puberty, male puberty of course. So this pulsatile secretion, now whenever there is pulsatile secretion, the negative effect, the negative feedback mechanism is reversed, and pulsatile secretion of GnRH ultimately releases FSH and LH in the actual adequate amount, which will help us to develop the secondary or primary sexual characteristics. So this is your, so FSH plus, whenever there is pulsatile secretion, FSH and LH both will go up in their amount. Okay, negative feedback tar কাজ করছে না because continuous secretion হচ্ছে না. Okay, so by this method puberty commences. So this is all about your commencement of puberty. বুঝতে পারলে? It's not difficult. If 2-3 points to remember, ঠিক করে লিখতে পারলে পুরো নাম্বারই পাবে। Now puberty হয়ে গেল, puberty হয়ে যাওয়ার পর we'll go into what, provide knowledge about what, male reproduction. Puberty হয়ে যাওয়ার পর আমাদের একটাই কাজ বাকি থাকে, what are the main focus of our life? Creating offspring, leaving your DNA print. Actually all animals have, this is the ডাক্তার হবো, এই হবো, ওই হবো, this is secondary in your life. Primary is creating an offspring, leaving a DNA print in your life, যাকে দিয়ে তুমি তোমার, আমরা যেটাকে বলি বংশ আগে বাড়িয়ে নিয়ে যাওয়া, ওকে, ফ্যামিলি আগে বাড়িয়ে নিয়ে যাওয়া। তো this is the main important thing. All the animals, all the plants, every living organism is trying to leave their mark in the world by creating progeny বলে, offspring বলে, যা ইচ্ছা তুমি ইউজ করতে পারো। So this is very important. Ultimately main goal is reproduction. So reproduction এবার আমরা করব। সবাই চায় পৃথিবীতে নিজের একটা ডিএনএ ইমপ্রিন্ট রেখে যেতে, তো সেই জন্য রিপ্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিপ্রোডাকশনের জন্য তো মেল রিপ্রোডাক্টিভ অর্গানস বলো কি কি হয়, কি কি জানো তোমরা? পেনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, না থাকলে হবে না। দেন পেনিস, টেস্টিস, অল অফ দিস আর ইম্পর্টেন্ট। বলো এক এক করে বলো, এ তো 11-12 পড়েছো। আর কি আছে পেনিসের পর? স্ক্রটাম with testis, then epididymis, এর পর কি আছে? সেমিনাল ভেসিকেল, তারপরে কি আছে? ফার্স্ট ডিফারেন্স, পর then the other organs come like prostate and also ureter. Okay, so all of these are male sexual organs, not organs, male sexual organs and their parts, which are actually very much important. Missing of these parts, any kind of problem or developmental problem hote pare, trauma karone problem hote pare, any kind of problem in these parts will hamper your reproductive system. So now the scrotum, what is the importance of scrotum? Testis টাকে স্ক্রটামের মধ্যে রাখার কি দরকার ছিল? Because body temperature এ testosterone produce হতে পারে না, okay, it needs 1 or 2 less temperature. So this scrotum has 1 to 2 degree less temperature than body temperature, less than 1 to 2 degree body temperature. Scrotum has 1 to 2 degree less body temperature than our normal. So this helps actually to create or secrete whatever, জোরে বলো, ইউরেটার। ওমা তোমার ওখান থেকে না হলে যাবে না, ওই বাইরে বেরোবে না, ওটা তো কমন পাথ হয় না আমাদের। ওটা তো পিনিসের মধ্যে, পিনাইল ইউরেথ্রা, ইউরেথ্রার অনেক পার্ট থাকে না, প্রস্টেটিক ইউরেথ্রা, পিনাইল ইউরেথ্রা, তো ইউরেথ্রাটা আলাদা করে বলিনি, ওটা ইউরেটারি, বুঝতে পেরেছো? যেমন প্রস্টেট, তুমি তো বলতে পারো ডাইরেক্টলি প্রস্টেট কোনো কাজ দেয় না, বাট এটাকে আমরা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানের মধ্যে ধরতে পারি। ওকে, মেয়েদেরও থাকে অফকোর্স, বাট
এটাকে আমি বইতে লেখা আছে তাই আমিও ভেবেছিলাম প্রস্টেটকে কেন লিখেছে, বাট লিখেছে থাক, মেইনলি ওই জন্য এই দুটো আমি এই সাইডে লিখেছি, দোজ থিংস আর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, এন্ড অলসো ইউরেথ্রা দুটো পার্ট থাকে, পিনাইল ইউরেথ্রা আর প্রস্টেটিক ইউরেথ্রা, তো ওই জন্য ইউরেথ্রা আলাদা করে লিখিনি, ইউ ক্যান অলসো রাইট ইউরেথ্রা, ইয়া। Okay, but this is ureter, this is not a mistake. Okay. So 1 to 2 degree less than body temperature is needed for formation of testosterone, সেই জন্য scrotum temperature has 1 to 2 degree less body temperature. Now this is the actual sexual organs. Now we will see how it works, কিভাবে কাজ করে পরে আসবো। ফার্স্ট উইল হ্যাভ টু নো অ্যাবাউট স্পারমাটোজেনেসিস। এই 11 টুবলে পড়েছো, বলো স্পারমাটোজেনেসিস কি হয়? হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস? বলো বলো, সামান টেল মি। নামেই তো আছে, বলো বলো জোরে বলো। The process of what? Creating or creation, generation, whatever of sperm. Spermatogenesis, that process আছে, বুঝতে পারো? So this process, এগুলো তোমরা 11 12 এ অলরেডি পড়েছো, তো এমন কিছু কঠিন না, এগুলো এক্ষুনি হয়ে যাবে। ফার্স্ট বলো, where is sperm produced? Seminiferous tubule, ঠিক আছে? So production আমরা কি পড়ছি? স্পারমাটোজেনেসিস। ওকে, সো প্রোডাকশন কোথায় হয় কি বললাম? সেমিনিফেরাস টিবিউল। ওকে, সো কি হয়? and it also takes usually কতদিন লাগে জানো? 74 days. ওকে, 74 days usually. So this spermatogenesis usually takes 74 days. A spermatogenesis cycle, one cycle takes 74 days, and it's happening in your seminiferous tubule. So this is your first two things. Then we'll come to the process. তাহলে this kind of every process should have a stem cell, যেটা দিয়ে সব অরিজিন হয়। What are the stem cells in case of spermatogenesis? বলো ওটাকে আমরা কি বলছি? স্পারমাটোগোনিয়াম। ওকে, সো নাও আমি একের পর এক লিখছি। স্পারমাটোগোনিয়াম is diploid, means 2n, দুটো নিউক্লিয়াস থাকে। So first is spermatogonium, which is a diploid nucleus, 2n. Then after spermatogonium it goes what? First it goes under mitosis. প্রথমেই রিডাকশন ডিভিশন হয় না, there is what? মাইটোসিস। মাইটোসিসের পরে কি তৈরি হয়? প্রাইমারি স্পারমাটোসাইট। এগুলো তো তোমাদের নিট ইউজিতেও ছিল, সিলেবাসে ছিল তো, চুপ কেন তাহলে সবাই? এগুলো তো তাড়াতাড়ি বলা উচিত সবার। স্পারমাটোগোনিয়াম 2n। ওকে, এইগুলোতে টাইম নষ্ট করা মানে তোমাদেরই টাইম নষ্ট, যেগুলো জানো অলরেডি। স্পারমাটোগোনিয়াম 2n, মাইটোসিস হয়, প্রাইমারি স্পারমাটোসাইট। সো আফটার মাইটোসিস উইল নিউক্লিয়াস রিডিউস? মাইটোসিস তো না, সো 2n ই থাকবে। সো দিস প্রাইমারি স্পারমাটোসাইট ইজ অলসো ডিপ্লয়েড। নাও এইবারে হবে রিডাকশন ডিভিশন। তো মিওসিস 1, মিওসিস 1 এর পরে কি হয়? প্রাইমারি স্পারমাটোসাইটের পরে সেকেন্ডারি স্পারমাটোসাইট। Now this secondary spermatocyte is actually meiosis হয়, meiosis is reduction division. So secondary spermatocyte is 2 in number, n and n. So বোঝা যাচ্ছে, আমি পাশে এগুলো লিখছি এই কারণে, 2n, সেখান থেকে 2n, then n and n. Now there is another reduction division, this is meiosis 2. Okay, so secondary spermatocyte এর পর আমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে spermatid. Now this both ends will again go reduction division, so there is now 4 ends. Okay, একটা end থেকে একবার reduction division হলো,
and there is another N, so another reduction division. So total 4 N's. 4 nucleus, both are different, both are haploid. Okay, so 4 nucleuses, 4 spermatids. Spermatid for now there will be mature sperm formation. ঠিক আছে, সো স্পারমাটিড থেকে আমার হয় স্পার্ম ফর্মেশন, ম্যাচিওর হয়। এটাকে আমরা কি বলবো, কি বলবো বলো? হ্যাঁ সেটা ঠিক বলছো, প্রসেসটার নামটা বলো। Spermiogenesis. Very good. So this process is called spermiogenesis because generation of sperm, spermiogenesis. So spermatid goes into becoming mature sperm. This is your spermiogenesis, and ultimately this mature sperm will go outside, okay, or release or be released, okay, after our ejaculative act. Ejaculative act হতে পারে, তো সেই ejaculative act এর কারণে যখন বাইরে বের হয় সেটাকে আমরা আলটিমেটলি বলছি যে হচ্ছে স্পার্মিয়েশন। ওকে, সো স্পার্মিওজেনেসিস, জেনেসিস মিন্স তৈরি হওয়া। সো যখন ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে we are calling it spermiogenesis, and when it's going outside it's called spermiation. Okay, this is ejaculation of sperm outside the body, this is called spermiation. হয়ে গেল তো, আর নট আউটসাইড দ্য বডি, ওই যে পাথওয়েতে যখন ইজেক্ট হয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড স্পার্মিয়েশন। সো দিস ইজ দ্য টোটাল প্রসিডিউর অফ স্পার্মাটোজেনেসিস। ক্লিয়ার? এটা বারবার রিপিট করার কিছু নেই, দিস ইজ অলরেডি ইন ইউর নিট ইউজি সাবজেক্ট, নিট ইউজি সিলেবাস। সো জায়গা কোথায় হয়েছিল বলেছিলাম? সেমিনিফেরাস টিবিউল, রাইট? কতদিন লাগে? 74, 74 ডেজ। তো এইগুলো ছোট ছোট ডিটেল মনে রাখবে। whenever spermatogenesis a short note comes, okay, don't forget to write those things. Spermatogenesis এলো, এখান থেকে লিখতে শুরু করলে এখানে শেষ করে দিলে, একটু এক্সট্রা 2 মিনিট ইনফরমেশনও দাও, লাইক তোমার কোথায় হয়, কত দিন লাগে। ওকে, এখন তো তোমরা এমবিবিএস হয়ে গেছো, সো দিস লিটল বিট অফ মোর ইনফরমেশন উইল ইল্ড ইউ মার্কস অ্যাকচুয়ালি। না লিখলে 5-এ 4 পাবে বা 3 পাবে, লিখলে সেটাই ফুল মার্কস হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ কাটার তো কোনো জায়গা নেই এখানে কিছু। নাম্বারগুলো তুলে নেবে যখন পারবে। এইগুলো খুব হাই ইল্ডিং কোশ্চেন, ঠিকঠাক লিখতে পারলে ভেরি গুড মার্কস উইল কাম, বিকজ নাম্বার কাটার এখানে জায়গা নেই, কোথায় কাটবে? সো নাও those 2 cells I was talking about will also, now we will discuss the function of those 2 cells. ঠিক আছে, কি কি সেল বলেছিলাম নাম বলো? সার্টেলি সেল এন্ড লিডিক সেল। লিডিক সেলকে আরেকটা আমরা ভালো ভাষায় কি বলি, ইন বেটার ল্যাঙ্গুয়েজ, interstitial cell of Leydig. Very good. Sertoli doesn't have that kind of any kind of name. Okay, so this interstitial cell of Leydig is important for only one action, that's forming of testosterone. Okay, so 2 cells, first is Leydig cells, also called as interstitial cell of Leydig. Second is your Sertoli. So interstitial Leydig cells important for formation of testosterone. So this is also important. Testosterone form na hole কিছুই হবে না। And the Sertoli cells have actually 7 functions. 7. Okay, what are the 7 functions? Will come one by one. First, a few functions we have already discussed beforehand, like anti-Mullerian hormone, AMH, secretion of AMH প্রথমেই বলেছিলাম। সো লেখো ফাংশন নাম্বার 1, anti-Mullerian hormone, stimulation and secretion. Second আর কি কি? নাও এটা কি করছে? ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্মেশন করছে। ফর্মেশন অফ, ফার্স্ট ইজ অ্যান্টি-মুলারিয়ান হরমোন, সেকেন্ড ইজ অ্যান্টি-মুলারিয়ান হরমোন ডিটেইলস আর বলছি না, ফাংশন অলরেডি বলেছি, ইনহিবিট দা মুলারিয়ান ফিচার্স এন্ড অলসো
inhibits development of Mullerian duct. So that's anti-Mullerian hormone. Formation of BTB, that's blood testis barrier. Actually, blood testis barrier is a tight junction, okay, which is actually situated in between two adjacent Sertoli cells. Mone rakhbe, blood testis barrier is a tight junction and situated in between two adjacent কথাটা লিখবে পাশাপাশি, adjacent মানে পাশাপাশি, two adjacent Sertoli cells. So blood testis barrier, ওকে, এগুলো আমরা পরে আরো ডিটেইলে পড়বো, এখন শুধু এইটুকু জেনে রাখো, ওকে। That's why Sertoli cells is actually forming the blood testis barrier, কারণ দুটো adjacent সেলের মধ্যেই তো থাকে। থার্ড AMH হয়ে গেল, এটা হয়ে গেল। থার্ড কি? থার্ড is nourishment, okay. So the Sertoli cells are called nurse cells of male reproduction, okay, or testis. Nurse cells, why? Because this provide nourishment to testis and all the adjacent areas. So these are nurse cells of testis. 4 nurse cells মানে ওরা কি করে? নারিশমেন্ট প্রোভাইড করে, বুঝতেই পারছো, এটা আলাদা করে বলছি না। ফোর্থ, this testosterone, okay, is released from Leydig cell, but automatically কি আসবে? এটাকে বাইন্ড করার জন্য একটা প্রোটিন আসবে। So there is a testosterone binding protein named androgen binding protein, which is called ABP. ABP আনন্দ নয়, androgen binding protein, okay. This is a testosterone binding protein. This is very important because if this is it isn't present or in deficient, testosterone cannot be bind properly. So androgen binding protein, androgen binding, it's a protein, নামেই আছে। So this is also secreted by, this ABP is secreted by Sertoli cells. চারটে ফাংশন হলো। ফিফথ ফাংশন is, okay, by the help of aromatase. Aromatase বলে আরেকটা এনজাইম আছে, ঠিক আছে। By the help of aromatase secreted from Sertoli cells, testosterone can also be converted to estrogen. So male bodies, okay, can also have estrogen, but very low amount, insignificant amount. But this aromatase, which converts this testosterone into estrogen, is also secreted by Sertoli cells. So aromatase is the fifth point. কি করে? Converts testosterone into estrogen. Okay. তো পাঁচটা অ্যাকশন হলো। সিক্সথ অ্যাকশন is, there is two actions left, okay. So these two actions are, other two actions are, first is লেখো secretion of another factor which is inhibin. In case of endocrine physiology, I have already told you activin, inhibin, ওগুলো তোমাদের বলেছিলাম তো, হ্যাঁ। Anyway, so this inhibin, it inhibits FSH. Okay, inhibits FSH. And seventh function is your phagocytic activity. Now sperm cells will be dead, okay, because they have their lifeline. So removal of dead sperm via কি বলে প্রসেসটাকে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি জানো? তোমাদের সেলে পড়ানো হয়েছিল। So it engulfs these dead sperm, ওই engulfationটাকেই বলছে phagocytosis. engulf করে দিয়ে ওকে বাইরে বার করে দেয় সেলের। This is the classical phagocytic mechanism. So removal of dead sperm via phagocytosis. 7 actions কি কি আমার সাথে বলো? এটা আসতে পারে পরীক্ষায়, very important question. AMH, anti-Mullerian hormone. Second, formation of blood testis barrier. Third is what? Nurse cells of testis. 4, androgen binding protein. 5th is your aromatase. 6th is phagocytic activity. 7th is removal তোমার ইনহিবিন, যেটা FSH কে ইনহিবিট করে। লিখে নাও, তাড়াতাড়ি লেখো। লেখা হয়ে গেলে বলো। এই হয়ে গেছে তো? ঠিক আছে। So
After these two cell, we will now continue into the components of semen. Okay. Now, whenever we have ejaculation, okay, this ejaculating fluid jeta thake, it has two components. First, sperm must be present. Okay, so sperm, and secondly, fluid component. Fluid component. So this is semen, constituents of semen. Okay, so constituent of semen is sperm and other fluids. Okay. Sperm, কত sperm থাকে বলো? Usually 90 to 100 million per ml, very high amount. Okay, 90 to 100, 120, 90 to 120 ml, million per ml. Okay, very high amount. Second, fluid. Now this fluid component comes from three different areas. What are those different areas? Seminal vesicle, lekho. Seminal vesicle. Second is your prostate. কেন প্রস্টেট লিখেছিলাম বুঝতে পারলে? বিকজ প্রস্টেট কনস্টিটিউটস অলমোস্ট 30%, এই পার্সেন্টেজ গুলো পাশে লিখে দিচ্ছি, বাট প্রস্টেট অ্যাকচুয়ালি কন্টেন্স or contributes to 30% of semen, 30% of the fluid in semen. So that's why prostate টা ওখানে লিখেছিলাম, বুঝতে পারলে? তো মেয়েদের ক্ষেত্রে এটা করবে না, ছেলেদের ক্ষেত্রে করবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এটাকে আমি ওর মধ্যে লিখেছি। প্রস্টেটের পর আসছে একটাই পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। Okay, so 3 seminal vesicle constitutes 60% of fluid. Prostate contains 30% of this fluid, 7.4. Okay, so pH is 7.2 to 7.4. Now we'll go back to the 60, 30 and 10. আমরা ডিসকাস করব কি কি, ঠিক আছে? So always remember 4 3 1 এরকম 4 3 why 4? Seminal vesicle have 4 components released, prostate has 3 component release. Okay, and vas difference 10%, so only 1. এটা কেন বলছি মনে রাখার সুবিধার জন্য, 4 3 1 নিজের মাথায় রাখবে। কি কি চারটে, what are the 4 things, 4 constituents released from seminal vesicle এক এক করে। Now there are some functions of these things as well. হঠাৎ করে এমনি এমনি রিলিজ হবে না, তো আমি একবারে বলবো যে কোনটা রিলিজ হচ্ছে সেটার কাজ কি। ওকে, so first come to our seminal vesicle, ঠিক আছে? seminal vesicle দিয়ে কি কি রিলিজ হয় লেখো, fructose, so constituent of seminal